আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অন্যরকম পাঠশালার আমাদের গুণগত রসায়নের ধারাবাহিকতায় আজকে তোমাদের জন্য লেকচার 4 বা টপিক 4 নিয়ে এসে পড়েছি। আমি মোহাম্মদ সামির রহমান, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে। তো বিগত লেকচারগুলোর কথা যদি বলি, বিগত লেকচারগুলোতে আমরা পরমাণু নিয়ে আলোচনা করেছি, পরমাণুর মূল কণিকাগুলোকে নিয়ে আলোচনা করেছি, এরপরে আমরা রাদারফোর্ড মডেল দেখেছি এবং বোর পরমাণু মডেল নিয়ে আলোচনা শেষ করেছি। আজকে আমরা মূলত বোর পরমাণু মডেলের কিছু প্রয়োগিক দিক নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে কি, দেখো যে নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের ভেলোসিটি, রেডিয়াস অ্যান্ড এনার্জি কীভাবে নির্ণয় করা যায় সেটা নিয়ে আমাদের আজকে আলোচনা থাকবে। সো তোমরা যারা জানো যে বিজ্ঞানী বোর তার পরমাণু মডেলটা যখন দিয়েছিল, তোমরা যারা আগের লেকচারটি দেখো নেই বা আগের ভিডিওটি সম্বন্ধে আইডিয়া নেই, তারা আমি সাজেস্ট করবো একটু আমাদের বোর পরমাণু মডেলটা দেখে আসতে। এই সিরিজে অলরেডি দেয়া আছে 3 নম্বর লেকচারে। সো সেখানে যদি আমি একটু আলোচনা করি, আমাদের আলোচনা শেষ হয়েছিল বোরের সীমাবদ্ধতা, বোরের সাফল্য, উৎকর্ষ এগুলো নিয়ে। সো দেখো, তুমি যদি বলি যে বোর তত্ত্ব অনুযায়ী পরমাণুর স্থায়িত্ব কিন্তু ব্যাখ্যা করা যায়। সো বোরের সাফল্যের সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট পয়েন্ট ছিল এটা, যে বোর পরমাণু মডেল দ্বারা কিন্তু আমরা পরমাণুর স্থায়িত্বকে ব্যাখ্যা করতে পারি। মানে একটা পরমাণুর মধ্যে দেখো, রাদারফোর্ড পরমাণু মডেলের সমস্যাটা কি হয়েছিল আমাদের। রাদারফোর্ড বলছে যে পরমাণুর কেন্দ্রে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ কেন্দ্রীভূত আছে, কিন্তু সে কিন্তু ইলেকট্রন সমূহ কোথায় আছে সেটা সম্বন্ধে কোনো সুস্থিতিশীল বা কোনো নির্দিষ্ট ধারণা দিতে পারে নাই। সে বলছে সৌরজগতে যেভাবে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো থাকে, সেম একইভাবে আমাদের নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। কিন্তু কোন শক্তি স্তরে আমাদের কয়টা ইলেকট্রন থাকে, কিভাবে বিন্যস্ত থাকে, সে সম্বন্ধে কোনো আইডিয়া আমাদের রাদারফোর্ড দেয় নেই। ইভেন তোমরা জানো যে ম্যাক্সওয়েলের তত্ত্বের সাথে রাদারফোর্ডের যে তত্ত্ব সেটা ক্ল্যাশ করতে, এবং ম্যাক্সওয়েল কিন্তু বলছে যে অনবরত যদি একটা চার্জ ঘুরতে থাকে তাহলে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর সে নিউক্লিয়াসে পড়ে যাবে। তাহলে কি হবে, যদি ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হয় তাহলে প্লাস আর মাইনাস 1 হয়ে গেল, তাহলে কি পরমাণুটা আমাদের অস্থিতিশীল হয়ে গেল না? তাহলে রাদারফোর্ড পরমাণু মডেল দ্বারা কিন্তু পরমাণুর স্থিতিশীলতা বা স্থায়িত্বকে ব্যাখ্যা করা যায় না, যেটা আমাদের বোর পরমাণু মডেল দ্বারা করা যায়। তোমরা জানো বোরের 3টা স্বীকার্য আছে: শক্তিস্তর সম্পর্কিত মতবাদ, কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ এবং শক্তি শোষণ এবং বিকিরণ সম্পর্কিত মতবাদ। 3টা মতবাদ দ্বারা সে ব্যাখ্যা করছে যে না, নির্দিষ্ট শক্তিস্তরে যখন একটা ইলেকট্রন থাকে তখন সে কোনো শক্তি শোষণ এবং বিকিরণ করে না, শুধুমাত্র এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে দেওয়ার জন্য সে শক্তি শোষণ এবং বিকিরণ করবে। সো আমরা ওই জিনিসটি আজকে দেখার ট্রাই করবো, সে আসলে স্থায়িত্বটা কিভাবে ব্যাখ্যা করছে। সো দেখো, ওই একই কথা, এই তত্ত্ব অনুযায়ী কোনো নির্দিষ্ট স্থির কক্ষপথে আবর্তন করার সময় কোনো ইলেকট্রন কর্তৃক শক্তি শোষণ বা বিকিরণ হবে না। সো আবার একটা জিনিস খেয়াল করো, যে স্থির কক্ষপথ, সে বলছে যখন স্থির কক্ষপথে থাকবে তখন কোনো শক্তি শোষণ বা নির্গমন হবে না। স্থির কক্ষপথে থাকার সময় হবে না, যখন তুমি শুধুমাত্র একটা থেকে আরেকটা যাবে তখনই শুধুমাত্র হবে। এখন আসো তোমাদেরকে দুটো জিনিস একটু খেয়াল করাই যে আমাদের আলোচনা শুরুর আগে, সেটা হচ্ছে যে বোর তত্ত্ব, আমাদের যে বোর তত্ত্ব সাহায্যে কিন্তু হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ এবং শক্তি নির্ণয় করা যায়। তোমাদেরকে একটা জিনিস বলে দিই, এই হাইড্রোজেন পরমাণু কথাটা এত ইম্পর্টেন্ট কেন। মনে রাখবা, বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতার মধ্যে কিন্তু তোমরা একটা জিনিস দেখেছিলা, যে বোর তত্ত্ব শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট, শুধুমাত্র একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্যই কিন্তু ইফেক্টিভ। সো যাদের কাছে মনে করো ইলেকট্রন একের থেকে বেশি আসে, তাদের জন্য কিন্তু এই পরমাণু মডেলটা ইফেক্টিভ নয়। সো এই জিনিসটা মনে রাখবা, বোর পরমাণু মডেল শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু যারা, তাদের জন্য ইফেক্টিভ। সো হাইড্রোজেনের কাছে কয়টা ইলেকট্রন আছে তোমরা সবাই জানো, হাইড্রোজেনের কাছে ইলেকট্রন আছে শুধুমাত্র একটা। এরকম কার কার কাছে আছে আমি যদি একটু তোমাদেরকে বলি, যে দেখো আমাদের হাইড্রোজেনের জন্য বোর পরমাণু মডেল ইফেক্টিভ। তারপরে কার কার জন্য হয়, হিলিয়ামের কাছে 2টা ইলেকট্রন আছে, তো সে যদি একটা ত্যাগ করে দেয় তাহলে তার জন্য ইফেক্টিভ হবে। তারপরে আমাদের জন্য দেখো লিথিয়ামের কাছে 3টা ইলেকট্রন, সো লিথিয়াম কী করবে, 2টা ইলেকট্রন ত্যাগ করে দিবে। তারপরে আমরা যদি বেরিলিয়ামের কথা বলি, বেরিলিয়ামের কাছে কয়টা, 4টা ইলেকট্রন, সো তার 3টা ত্যাগ করতে হবে। সো এই টাইপের আয়নগুলোর জন্য কিন্তু আমার বোর পরমাণু মডেলটা ইফেক্টিভভাবে প্রয়োগ করা যায় এবং ব্যাসার্ধ, শক্তি এবং গতিবেগ সেটা নির্ণয় করা যায়। সো এই জিনিসটা একটু মনে রাখতে হবে, যে রাদারফোর্ড পরমাণু মডেল শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য ইফেক্টিভ। মনে রাখতে হবে এখানে কিন্তু প্রোটনের সাথে কোনো কানেকশন নাই, নো কানেকশন উইথ প্রোটন। প্রোটন যতগুলোই হোক সেটা ম্যাটার করে না, এক্ষেত্রে কিন্তু আমাদের প্রোটনটা ম্যাটার করে না, প্রোটন ডাজেন্ট ম্যাটার। সো এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে, যে আমাদের মেইন ফোকাস থাকতে হবে যে যেসব আয়ন আমাদের একটা ইলেকট্রন বিশিষ্ট তাদের জন্য শুধুমাত্র বোর পরমাণু মডেল ইফেক্টিভ। তোমাকে যদি একটা অঙ্ক, বড় একটা অঙ্ক দিয়ে দিল, মনে করো একটা বড় অঙ্ক দিয়ে বলা হলো বেরিলিয়াম পরমাণুর জন্য তুমি এরকম নির্ণয় করো, তখন কিন্তু তুমি যদি থিওরিটিক্যালি চিন্তা করো তাহলে কিন্তু বেরিলিয়ামের কাছে 4টা ইলেকট্রন আছে, তখন কিন্তু তুমি ওটা নির্ণয় করতে পারলে, দেখো সূত্র দিয়ে নির্ণয় করতে পারলেও তোমার কিন্তু যে মানটা আসবে সেই মানটা কিন্তু একদম অ্যাকুরেট আসবে না, কারণ বোর অলরেডি তার সীমাবদ্ধতার মধ্যে একটা জায়গায় আটকা পড়েছিল, সেটা হচ্ছে শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী বলো বা এদের জন্য শুধুমাত্র
শুধুমাত্র ব্যাখ্যা করা যায়, কিন্তু মেইন কথা হচ্ছে বর্ণালীর ব্যাখ্যাটা। এনার্জিতে যে তুমি আটকা পড়বা যে বর্ণালী ব্যাখ্যা শুধুমাত্র সে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য করতে সফল হয়েছিল। এরপর দেখো বোর তত্ত্ব প্রয়োগ করে সুস্থিতিশীল কক্ষপথে ব্যাসার্ধ গণনা করা সম্ভব হয়। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে ব্যাসার্ধের গণনালব্ধ মান এবং পরীক্ষালব্ধ মান একই। এটা ছিল তার অনেক বড় একটা সাকসেস। সেটা হচ্ছে যে হাইড্রোজেন পরমাণুর জন্য প্রথম শক্তি স্তরের যে পরীক্ষালব্ধ মান এবং গণনালব্ধ মান এই দুইটা মান একই। সো এটা ছিল তার ওয়ান অফ দ্য বেস্ট সাকসেসের মধ্যে একটা। সো আসো আমরা তাহলে এই ভেলোসিটি, এনার্জি, রেডিয়াস এগুলো নির্ণয় করার ট্রাই করি একটু। সো ফার্স্টে আমরা কোন জিনিস নির্ণয় করবো? বেগ নির্ণয় করবো একটা ইলেকট্রনের। সো এই দেখো একটা পরমাণু আঁকা আছে এখানে। সো মনে করো এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা ইলেকট্রন ঘুরতেছে। সো একটু খেয়াল করো যে এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরতেছে, এখানে কোন কোন বল ইফেক্টিভ হচ্ছে একটু দেখো তো। এখানে ইলেকট্রনটা বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। সো এর জন্য তোমাকে যদি আমি বলি একটা কেন্দ্রমুখী বল কাজ করতেছে, একটু খেয়াল করি আমি সরে যাই এখান থেকে, দেখো একটা কেন্দ্রমুখী বল কাজ করতেছে, একটা কেন্দ্র বিমুখী বল কাজ করতেছে। সো কেন্দ্রমুখী বলটা এখানে কি দেখো তো, এখানে কেন্দ্রমুখী বলটা কি আমি যদি বলি দেখো যে এখানে তোমার এফ বলে টানতেছে। এখন এখানে কি ইলেকট্রনকে টানতেছে। সো এটাকে মনে করো আমরা এফ ই দিলাম, যে এফ ই একটা ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে একটি মানে নর্মাল আকর্ষণ হচ্ছে, যেমন ইলেকট্রন আর প্রোটন একে অপরকে আকর্ষণ করতেছে, যেটা তোমরা জানো কুলম্ব ফোর্স বলা হয় এটাকে। সো কুলম্ব ফোর্সে ইলেকট্রনকে প্রোটন টানতেছে এবং ইলেকট্রন যাতে ভিতরে পড়ে না যায় তার জন্য কি ইলেকট্রন কেন্দ্র বিমুখী একটা বল প্রয়োগ করতেছে। সেটাকে আমরা মনে করো আর একটা কালার দ্বারা করি, এটাকে আমরা দেই এফসি, এটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্র বিমুখী বল। সো সেন্ট্রিফিউগাল ফোর্সে ঘুরতেছে। সো এই দুই বলের সাম্যাবস্থার কারণে আমাদের ইলেকট্রনটা বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। সো এখন দেখো তোমাদেরকে যদি আমি এখানে কিছু বলি, মনে করো আমরা কিছু এখানে প্যারামিটার্স নিয়ে নিই। সো ফার্স্ট অফ অল আমরা একটা জিনিস বলি, দেখো যে মনে করো আমরা বললাম যে প্রোটন, এখন তোমরা জানো প্রোটন আর ইলেকট্রনের চার্জ দুইটাই সমান, প্রোটন অথবা ইলেকট্রনের চার্জ। সো আমরা ফার্স্টে নিয়ে নিলাম প্রোটন অথবা ইলেকট্রনের চার্জ। সো প্রোটন অথবা ইলেকট্রনের চার্জকে আমরা প্রকাশ করলাম ই দ্বারা। ওকে, প্রোটন বা ইলেকট্রনের চার্জকে আমরা ই দ্বারা প্রকাশ করলাম। এখন দেখো আমরা প্রোটন সংখ্যা, যেটা আমরা মনে করি প্রোটন সংখ্যাটাকে একটা ডিজিট দ্বারাই করি। সো আমাদের যে প্রোটন সংখ্যা সেটাকে আমরা মনে করি জেড দ্বারা প্রকাশ করি। তোমরা জানো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা আমরা জেড দ্বারা প্রকাশ করি নর্মালি। সো এই দুটো জিনিস আমরা একটু নিয়ে নিই। আর মনে করো আমাদের এখানে ব্যাসার্ধ, এখানে আমাদের ব্যাসার্ধটাকে আমরা কত ধরবো? সো ব্যাসার্ধকে আমরা আর ধরি, কিছু জিনিসকে ধরে নিই আগে। চলো, ব্যাসার্ধ মনে করো আমাদের আর হচ্ছে ইলেকট্রনের ভর, মনে করো আমরা তো ইলেকট্রনের জন্য সব কিছু বের করবো। সো ইলেকট্রনের ভরকে আমরা এম ধরে নিই। তোমরা এগুলোর মান জানো, এগুলোর মান তোমরা সবাই জানো যে কোনটার মান কি হয়, চার্জ কত, মান কত, এগুলো আমরা সবাই অলরেডি জেনে এসেছি। সো এই এটাকে আমরা মনে করো এখানে রেখে দিই বা এখানেই রাখি, চলো কোনো প্যারা নেই, যেখানে রাখি দিই সমস্যা নেই। সো একটা কাজ করি, এটাকে একটু ছোট করে আমরা একটা কর্নারে রেখে দিই। সো এগুলো হচ্ছে আমরা কোনটাকে কি ধরলাম সেটা এখানে আছে। এখন মনে করো আমরা এখন এই ডেটাগুলোকে ইউজ করে ট্রাই করব ফোর্সগুলোকে বের করার। সো আমি যদি বলি দেখো আমাদের কেন্দ্রমুখী বল, আমি যদি আমাদের কেন্দ্রমুখী বলটাকে নিয়ে একটু আলোচনা করি, সেটা কত হবে তোমরা বলো তো। সো ফার্স্ট অফ অল দেখো আমরা ফার্স্টে দেখো এই দুইটা জিনিস তোমাদেরকে আগে একটু এগুলো বের করার আগে আমি একটা জিনিস বলে নিই, যে এই যে আমরা ভেলোসিটি, তারপরে আর মানে রেডিয়াস, তারপর এনার্জি নির্ণয় করব, এটা আমরা দুইটা এককে করতে পারি। সেটা কি দেখো, দুইটা একক হচ্ছে আমাদের, একটা হচ্ছে সিজিএস একক আর একটা হচ্ছে এসআই একক। মনে রাখবা এই সকল জিনিস আমরা যে এই যে রেডিয়াস ব্যাসার্ধ এগুলো নির্ণয় করব, এগুলো আমরা দুইটা এককে নির্ণয় করতে পারি। সেটা কি আমি একটু কোণায় লিখে দিই, সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের সিজিএস এককে আর একটা হচ্ছে আমাদের এসআই এককে। সো সিজিএস একক এবং এসআই একক দুইটাই আমি দেখাবো, বাট ফার্স্টে আমরা সিজিএসটা নিয়ে আলোচনা করবো। আমাদের ফার্স্টে আলোচনাটা থাকবে সিজিএস নিয়ে। ওকে, সো এই যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে সিজিএস এ। তো আমি একটু ফার্স্টে ব্র্যাকেটে লিখে দিই এখানে, এটা আমরা কোন এককে নির্ণয় করতেছি, সিজিএস এককে, যাতে তোমাদের সমস্যা না হয় বুঝতে। সো দেখো সিজিএস এককে তুমি যখন কেন্দ্রমুখী বলের কথা বলবা, কেন্দ্রমুখী বলটা কি আমাদের এফই। সো এই যে এফই সেটার মানটা কি দেখো, সেটার মানটা হচ্ছে আমাদের এই যে জেডই। জেডইটা কি, জেডই হচ্ছে আমাদের নিউক্লিয়াসের চার্জ, নিউক্লিয়াস চার্জ যেটা। কারণ দেখো এখানে কয়টা প্রোটন আছে সেটা তো আমরা জানি না, মনে করো এখানে জেড সংখ্যক এখানে জেড সংখ্যক প্রোটন আছে, তাহলে আমরা বলতে পারি এখানে দেখো এখানে আমাদের যে নিউক্লিয়াস, এখানে আমাদের যে নিউক্লিয়াস, আসলে পুরোটাই লিখে দিই আমি। সো এখানে আমাদের নিউক্লিয়াসের চার্জ কত হবে তোমরা জানো, নিউক্লিয়াসের চার্জ হবে তাহলে জেডই, কারণ একটা ইলেকট্রনের চার্জ আর একটা প্রোটনের চার্জ সমান, জাস্ট একটা পজিটিভ একটা নেগেটিভ। আর
নিউক্লিয়াসে জেড সংখ্যক প্রোটন আছে, তাহলে জেড ই হচ্ছে ফুল নিউক্লিয়াসের চার্জ। এই জেড ই ইন্টু আরেকটাই, এটা হচ্ছে কি ইলেকট্রনের চার্জ ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বলের মান। সো এটা আমাদের কেন্দ্রমুখী বলের মানটা। সো এটাকে আমরা ফার্স্টে রেখে দিই এখানে। সো এই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বলের মানটা। সো কেন্দ্রমুখী বল বাদে আমাদের কাছে আর কি আছে, আরেকটা আছে কেন্দ্র বিমুখী বল। এখন কেন্দ্র বিমুখী বল আমাদের কে যোগাচ্ছে, তোমরা একটু চিন্তা করে দেখো, তোমাদের একটু চিন্তা করার টাইম দিলাম। কেন্দ্র বিমুখী বলটা কি? কেন্দ্র বিমুখী বলটা হচ্ছে আমাদের এফসি। সো এফসিটা কি? কেন্দ্র বিমুখী বলের জন্য এই যে বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। সো কেন্দ্র বিমুখী বলটা কি হবে আমাদের? কেন্দ্র বিমুখী বলটা হবে আমাদের mv স্কোয়ার বাই আর। এটা হচ্ছে আমাদের কেন্দ্র বিমুখী বল। সো আমরা কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল পেয়ে গেছি, এবং আমরা বলতে পারি দেখো আমাদের বোর পরমাণু মডেল বলো বা রাদারফোর্ড পরমাণু মডেল, যার কথাই বলো না কেন, তারা সবাই কিন্তু একটা কথা বলে গেছে যে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বলের মান সমান হবে। সো এই দুইটা হতে আমরা পাই। সো মনে করি এদেরকে আমরা একটু মার্ক করে নিই। এটা মনে করো 1 নম্বর সমীকরণ, এটা মনে করো আমাদের 2 নম্বর সমীকরণ। আমরা দুইটাকে মার্ক করে নিই। অ্যান্ড আমরা বলতে পারি 1 ও 2 হতে, 1 এবং 2 হতে পাই, 1 এবং 2 হতে আমরা কি পাই, যে এই দুইটা বলের মান ভাইয়া আমাদের সমান। আমরা বলতে পারি কিন্তু যে ভাইয়া এই দুইটা বলের মান আমাদের সমান হবে। সো এই দুইটা বলের মান যদি সমান হয়, সো আসো আমরা সেই জিনিসটাকে লিখে দিই একবারে। এই দুইটা বলের মান সমান হলে আমরা লিখতে পারি যে আমাদের জেড, আচ্ছা একবারে গুণ করে লিখে দিই, জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু mv স্কোয়ার বাই আর। এটা আমরা লিখতে পারি। দেখো প্রতিপাদনটা সবাই সাথে সাথে করে আসো। এখন দেখো কি কাটাকাটি করা যায়, এখান থেকে একটা আর, এখান থেকে একটা আর কাটাকাটি করা যায়। যদি এখান থেকে একটা আর, এখান থেকে একটা আর কাটাকাটি করি, তাহলে আমাদের কাছে কি আসে? আমাদের কাছে আসে দেখো জেড ই স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু mv স্কোয়ার। ওকে, এখন এই আরটাকে আমরা কি, দেখো আর আর ভি দুইটাই আছে, এখন দুইটাকে আমরা কিভাবে প্রতিস্থাপন করতে পারি? আরটাকে প্রতিস্থাপন করাটা ইজি হয়, কারণ দেখো আমি যদি আরেকটা কথা বলি, আমাদের এখানে আরেকটা সূত্র আছে, সেটাকে আমি যদি একটু লিখে দিই, যে আমরা জানি এই যে বোর পরমাণু মডেল দ্বারা আমরা কিন্তু এটাকে প্রমাণ করতেছি। সো বোর পরমাণু মডেল আমাদেরকে আরেকটা কথার আইডিয়া দিছে। বোর পরমাণু মডেল আমরা জানি কি বলতো, mvr ইজ ইকুয়াল টু nh বাই টোয়াইস পাই। এটা কি আমরা সবাই জানি বলো তো? mvr ইজ ইকুয়াল nh বাই টোয়াইস পাই। যারা আমরা জানি না তারা আই গেস বোর পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য একটু দেখে আসবো, সেখানে এইটা বলেছে বোর। সো এখানে যদি এটা বলে, তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি যে ভাইয়া আরটা কি হবে আমাদের? আরটা হবে ভাইয়া আমাদের nh বাই 2 পাই mv। এটা আমরা বলতে পারি। তাহলে এখান থেকে ভাই আমরা আর এর একটা আইডিয়া পাই কিন্তু। সো এখান থেকে যদি আমরা আর এর একটা আইডিয়া পাই, এটাকে আমরা এখানে রেখে দিই। সো আর এর একটা আইডিয়া পেলাম আমরা। তাহলে এই আর এর মানটা আমরা এখানে বসাই দিই। চলো এখানে আর এর মানটা বসাই। সো এখানে যদি আমরা আর এর মানটা বসাই, তাহলে আমাদের মানটা কি আসবে দেখো, তাহলে আমাদের মানটা আসবে যে জেড ই স্কোয়ার ইন্টু, মানে জেড ই স্কোয়ার ইন্টু 1 বাই আর। তাহলে 1 বাই আর করলে কি হবে দেখো, 1 বাই আর করলে হবে আমাদের 2 পাই mv ডিভাইডেড বাই nh। আই গেস আমরা বুঝতে পারছি। আমার এনটা একটু দেখতে এইচের মতো হয়ে গেছে, সো আমি একটু মুছা লিখলাম। ওকে, এখন দেখো তো এখানে কি কাটাকাটি করা যায়। এখন দেখো এখানে কি কাটাকাটি করা যায়, এখানে আমরা mm কাটাকাটি করতে পারি, v দিয়ে v কাটাকাটি করতে পারি। আর কিছুই কাটাকাটি করা যায় একটু দেখি আমরা, না আর আমাদের কিছু কাটাকাটি করা যাচ্ছে না। এখন যদি আমরা একটু এটাকে সরল করে লিখি, আসো এখন যদি আমরা এটাকে একটু সরল করে লিখিয়ে দিই, সরল করে লিখলে কি পাওয়া যায় আমরা দেখো, আমরা পাই যে এ পাশে কি থাকে, শুধু v থাকে। সো v ইজ ইকুয়াল টু কি থাকে দেখো, v ইজ ইকুয়াল টু আমরা 2 পাই জেড ই স্কোয়ার বাই nh। তাহলে আমরা কি পাই, v ইজ ইকুয়াল টু 2 পাই জেড ই স্কোয়ার বাই nh। এটা মনে রাখো, এটা হচ্ছে আমাদের ভেলোসিটি নির্ণয় করার সূত্র। সিজিএস এককে একটা কোনো পরমাণুর বেগ নির্ণয় করার সূত্র হচ্ছে এটা, v ইজ ইকুয়াল টু 2 পাই জেড ই স্কোয়ার বাই nh। এবং এখানে তোমাকে আমি আরেকটা জিনিস বলে দেখো, এই সূত্রে সবাই একটু খেয়াল করে আসো। আমরা আরেকবার একটু দেখি কি কি করলাম আমরা। ফার্স্টে আমরা কি কি ধরে নিলাম, প্রোটন এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, প্রোটন সংখ্যা, ব্যাসার্ধ, ভর সবকিছু ধরে নিলাম আমরা। এখন দেখো এখানে এখানে আমাদের কেন্দ্রমুখী বলটা কি, যে বলে ইলেকট্রনটা টানতেছে। দেখো আমি একটু মার্ক করে দিই লাগে, এই দেখো এই যে তোমার ইলেকট্রনটাকে এদিকে টানতেছে, এই যে এটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল। আর ইলেকট্রন যে বেগে পিছনের দিকে সরে যাওয়ার চেষ্টা করে সেটা কেন্দ্র বিমুখী বল। এই দুই বলের মিথস্ক্রিয়ার ফলে আমাদের ইলেকট্রনটা এই পথে গতিশীল হচ্ছে, যেটা আমরা এই অ্যারো দ্বারা দেখেছি যে বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। তাহলে আমরা কেন্দ্রমুখী বলটাকে ট্রেস করলাম, কেন্দ্র বিমুখী বলটাকে ট্রেস করলাম, এবং ইলেকট্রন কেন ছিটকে পড়ে যায় না, কারণ দুইটা বলের মান সমান। সো সেখান থেকে আমরা বলতে পারি এই দুইটা বলের মান সমান। সো এই দুইটা বলের মান যদি আমাদের সমান হয়, তাহলে
আমরা কিন্তু ওই অনুযায়ী একটু সামনের দিকে আগালাম, এক জায়গায় আটকা পড়লাম আর এর মানে, সেখানে আর এর মানটা আমরা বোর পরমাণু মডেল থেকে মানে বোরের যে দ্বিতীয় শিখা আছে সেখান থেকে এসে বের করে দিলাম। সো আমরা পেলাম v = 2πzE²/nh। এখানে দেখো পাই এর মান আমরা জানি, জেড এর মান কি, জেড এর মান কি তোমরা জানো সবাই? জেড এর মানটা কি তোমার প্রশ্নে দেওয়া থাকবে। যদি বলা হয় বেরিলিয়াম 3+ আয়ন, তাহলে জেড এর মানটা কত হবে? জেড এর মান কিন্তু 3 হবে। যদি বলে হাইড্রোজেন, তাহলে জেড এর মান কত হবে? 1 হবে। সো এরকম প্রত্যেকটার জন্যই বের করা যায়। সো এখন দেখো তোমাকে আমি আরেকটু এখানে আলোচনা করবো, আমরা আমাদের আলোচনা আরেকটু ডিটেলসে নিয়ে যাব। সো আসলে এখানেই আমরা আলোচনাটা করে ফেলি, একটু আরেকটু ডিটেলসে যাই। সো তাহলে আমাদের প্রথম শক্তি স্তর, যেটা প্রথম শক্তি স্তরের জন্য আমাদের ভি এর মানটা কত হবে সেটা একটু বের করে তো চলো। তো আমরা বলতে পারি দেখো প্রথম শক্তি স্তর, ওকে। সো দেখো v = 2πzE²/nh। তাহলে প্রথম শক্তি স্তরের জন্য আমাদের মানটা কত হবে তুমি একটু চিন্তা করে বলো তো, মনে করো একটা নির্দিষ্ট পরমাণুর জন্য। তাহলে তুমি একটু, বা আমি তোমাকে যদি এভাবে বলি যে v(1) প্রথম শক্তি স্তরের জন্য আমি এটাকে v(1) ধরে নিই। সো আমাদের যেহেতু জায়গা কম আছে একটু, আমরা এই পাশে একটু নিয়ে সেটাকে। সো প্রথম শক্তি স্তরের জন্য দেখো আমাদের v(1) কত, সেটা হচ্ছে আমাদের 2πzE²/h, কারণ n এর মান 1, প্রথম শক্তি স্তরের জন্য n এর মান 1 হবে আমাদের। এখন আমি যদি বলি এই সেম জিনিসটা n-তম শক্তি স্তর, মানে দ্বিতীয় না লিখলাম, আমাদের মনে করো n-তম শক্তি স্তরের জন্য। n-তম শক্তি স্তরের জন্য কি বলতো, vn = কি বলতো 2πzE²/nh। ওকে, সো বুঝতে পারতেছি আমরা v = 2πzE²/nh। এখন তোমার পরমাণুর শক্তি স্তর সেম হবে কি হবে না, মানে পরমাণু দুইটা সেম হবে কি হবে না সেটা তো জানি না। মনে করো একটা বেরিলিয়ামের জন্য করলো, একটা নাইট্রোজেনের জন্য করলো, তাহলে তো জেড এর মানটা ডিফারেন্ট হবে। তাহলে জেডটাকেও আমরা ডিফারেন্ট করতে পারি, z1 z2 ভাবে কইরা। সো তুমি দেখো এখান থেকে তুমি কিন্তু n-তম শক্তি স্তর, এই যে দুইটা লেখলা, এই দুইটা থেকে তুমি একটা কানেকশন তৈরি করতে পারো। সেই কানেকশনটা কি দেখো তো তোমার, তুমি যদি এখন এই কাজটা করো এখান থেকে, যে ভাই আমি একটু এক কাজ করি তো, এই যে vn/v1 এই জিনিসটা একটু করে দেখি তো। তো যদি আমি vn/v1 দিই ভাই, তাহলে কি আসে একটু দেখে আসেন আপনারা। সো vn এ কি আমাদের দেখো, vn হচ্ছে আমাদের 2πzE²/nh, আর v1 কি আমাদের 2πzE²/h। সো পুরোটা দেখতে পারতেছো, তোমার কাছে সবটাই ক্লিয়ার যে পুরোটা কাটাকাটি চলে যায়, কাটাকাটি চলে গেলে লাস্টে কি থাকে, 1/n থাকে এখানে। তাহলে আমি আর কাটাকাটি করলে জিনিসটাকে হিবিজিবি না করলাম, তুমি দেখতে পাচ্ছ কাটাকাটি যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে আমরা কি বলতে পারি, এটা v(n) = v(1) × 1/n। এটা কি আমরা এখান থেকে বলতে পারি না? দেখো n-তম শক্তি স্তরের সাথে প্রথম শক্তি স্তরের বেগের কি সম্পর্ক আছে সেটা কিন্তু আমরা চাইলে এখান থেকে বের করতে পারি। সো এই হচ্ছে আমাদের ভেলোসিটির মানটা। এখন তুমি দেখো, তুমি চাইলে এখানে আরেকটা কাজ করতে পারো, যে এই জিনিসটাই তুমি মনে করো একটা হাইড্রোজেন পরমাণুর জন্য করলা, হাইড্রোজেন পরমাণুর জন্য কি হয় বলো তো, জেড এর মান হয় 1, হাইড্রোজেন পরমাণুর জন্য জেড এর মান 1 হয়। তাহলে জেড এর মান যদি 1 ধরো, তাহলে কিন্তু প্রথম শক্তি স্তরে ব্যাসার্ধটা চলে আসে। আসো তো আমরা একটু ওই জিনিসটা করার ট্রাই করি আমাদের। সো আসো তো আমরা দেখে নিই কি হয় আমাদের মানটা। সো আমরা একটা জিনিস জানি, সো আমরা জানি বলি, মানে আমরা তো অলরেডি একটা সূত্র পেয়ে গেছি, সো এটাকে বারবার প্রতিপাদন করার বা ওখান থেকে লেখার কোনো দরকার নেই। আমরা কি জানি, v = 2πzE²/nh। এটা আমরা একটু আগে এই সূত্রটাকে প্রতিপাদন করে জানলাম। এখন তোমাকে যদি আমি বলি হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তর, আসো সেটা একটু দেখে নিই। তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তর, হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তর। সো তোমার মনে আছে কিন্তু যে আমাদের বিজ্ঞানী বোর কি বলছিল, যে এই প্রথম শক্তি স্তর হাইড্রোজেন পরমাণুর জন্য পরীক্ষালব্ধ মান এবং যে আসল মানটা সেটা কিন্তু সে একদম একুরেটলি বের করতে পারছিল। তাহলে এটাকে যদি আমরা একুরেটলি বের করার ট্রাই করি, তাহলে দেখো হাইড্রোজেন পরমাণু, এখন হাইড্রোজেন পরমাণু যখন বলছি তোমাকে, তখন কিন্তু বাই ডিফল্ট তুমি একটা জিনিস জানো, এখানে আমাদের জেড এর মানটা কত, হাইড্রোজেন পরমাণুর প্রোটন সংখ্যা থাকে একটা, আর প্রথম শক্তি স্তর তো বলাই আছে। তাহলে প্রথম শক্তি স্তর বললে আমাদের এন এর মানটা কত, এন এর মানটা কিন্তু আমাদের অলরেডি 1। তাহলে এই দুইটা মেজর মান আমরা পেয়ে গেলাম। তাহলে মানটা বসে আসো আমরা, তাহলে v1, আমাদের v1 কত আসবে দেখো তো, তাহলে v1 আসবে আমাদের 2π, জেড এর মান তো 1, E²/nh। তোমাকে এই জিনিসটা আমি কেন দেখাচ্ছি দেখো, আমরা কিন্তু সিজিএস এ মানটা বের করছি, মনে আছে আমাদের, আমরা কিন্তু সিজিএস এ মান নিয়েছিলাম। এখন সিজিএস আমাদের ই এর মান কত বলো তো, সিজিএস এ কিন্তু ই এর মান 4.8 × 10⁻10 ESU। তোমরা যারা
প্রথম ক্লাসটা করছো, প্রথম ক্লাসটা কিন্তু দেখছো যে আমাদের ই এর কিন্তু দুইটা মান আছে। সিজিএস এ কত হয় 4.8 ইন্টু 10 ইনভার্স 10 ইএসইউ, আর আমাদের কুলম্ব যদি তুমি কুলম্বে নির্ণয় করার ট্রাই করো তাহলে কি হবে, তাহলে কিন্তু 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব হবে। এই জিনিসটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমরা সূত্রটা প্রতিপাদন করেছি কিন্তু সিজিএস এককে। সবাই আরেকবার একটু দেখো, আমরা কিন্তু সিজিএস এ প্রতিপাদন করেছি, এসআইতে কিন্তু এখনো যাইনি। তো সিজিএস এ যেহেতু প্রতিপাদনটা করেছি আমরা, তো সেই দিক থেকে কিন্তু আমাদের অবশ্যই সিজিএস ভ্যালুগুলো বসাতে হবে এখানে। সো এন এর মান তো 1, এন এর মান যদি 1 হয়, এখানে দেখো এই যে এইচ এর মানটা 6.626 ইন্টু 10 ইনভার্স। একটু ভিডিওটা পজ করে তোমরা চিন্তা করো তো এখানে 10 ইনভার্স 34 দিবা নাকি 10 ইনভার্স 27 দিবা। ভিডিওটা পজ করে তোমরা একটু 2 সেকেন্ড বা 5 সেকেন্ড চিন্তা করো নিজেরা। সো আগে আমরা চিন্তা করে এসেছি সবাই। সো চিন্তা করো, তুমি চিন্তা করো এটা সিজিএস এ নির্ণয় করতে। সিজিএস এ নির্ণয় করলে কিন্তু আমাদের এইচ এর মানটা কত হয় 10 ইনভার্স 27। এটাকে কিন্তু বলা হয় আর্ক সেকেন্ড ধরা হয়। নর্মালি কিন্তু এসআইতে কি হয় জুল সেকেন্ড। তো এখন আসো আমরা যদি একটু মানটা বের করি, এখানে আমাদের মানটা কত আসে দেখো, 2 পাই ইন্টু 4.8 ইন্টু 10 ইনভার্স 10 ডিভাইড বাই 6.626 ইন্টু 10 ইনভার্স 27। ওকে, এখানে আমাদের মানটা কত আসে দেখো, এখানে আমাদের মানটা আসে 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার, আচ্ছা এটা আছে, এবং এটা কিতে আসবে অবশ্যই সেন্টিমিটার পার সেকেন্ডে আসবে। সো এখান থেকে দেখতে পাচ্ছ আমরা কিন্তু V1 এর মানটা বের করে ফেলছি, বুঝতে পারছি, এখানে কিন্তু আমাদের V1 এর মানটা বের করে ফেলছি। হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরের যে মানটা, মানে হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরে ইলেকট্রনের যে বেগটা সেটা কিন্তু নির্ণয় করছি, এবং এর মাধ্যমে তুমি কিন্তু একটা কানেকশন তৈরি করতে পারো। দেখো অন্য যে কোনো পরমাণুর সাথে তুমি যদি কানেকশন তৈরি করাটা ট্রাই করো, আসলে তোমাকে আমি একটু দেখাই, তুমি যদি অন্য যে কোনো পরমাণুর সাথে একটা কানেকশন তৈরি করার ট্রাই করো, তাহলে আমরা কি বলতে পারি দেখো তো, আমরা বলতে পারি দেখো Vn ইজ ইকুয়াল টু কি, Vn ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই জেড ই স্কোয়ার বাই এনএইচ, খুবই ইজি এটা। আর এখান থেকে তুমি বলতে পারো V1 হাইড্রোজেন পরমাণু প্রথম শক্তি আছে, সেটা কি দেখো তো, সেটা হচ্ছে 2 পাই ই স্কোয়ার বাই এইচ। এখন তুমি একটু খেয়াল করো, এটা যদি আমার 1 নম্বর সমীকরণ, এটা যদি আমার 2 নম্বর সমীকরণ হয়, এখন তুমি একটু চিন্তা করো এদের মধ্যে তুমি যদি একটু কাটাকাটি করার ট্রাই করো, এদের মধ্যে তুমি যদি একটু কাটাকাটি করো তাহলে তোমার কি আসে, নিজেরা একটু ট্রাই করি আমরা। 1 এবং 2 হতে আমরা কি পাই, আমি আর লিখবো না যে 1 কে 2 দ্বারা ভাগ করে 2 কে 1 দ্বারা ভাগ করে, জাস্ট এভাবে লিখে দিই 1 এবং 2 হতে আমরা কি পাই। তো তুমি যদি একটু খেয়াল করো, তুমি এখান থেকে যে কানেকশনটা পাও সেটা হচ্ছে Vn ইজ ইকুয়াল টু, আমরা কি বলতে পারি দেখো তো, জেড বাই এন। Vn ইজ ইকুয়াল টু জেড বাই এন ইন্টু V1। সো এটা দেখো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কানেকশন বের করলাম আমরা, কারণ দেখো তুমি যদি পরীক্ষা হলে তোমার যদি জানা থাকে যে V1 এর মানটা কত, দেখো V1 এর মানটা এখানে আমরা লেখা আছে। সো এখান থেকে আমরা যদি একটা কাজ করি, সেন্টিমিটার পার সেকেন্ড আছে, তো তুমি চাইলে এখান থেকে মিটার পার সেকেন্ডও যেতে পারো, যে অতএব আমাদের V1টা কত হবে দেখো তো, 2.18, দশমিকের পর আরও মান আছে সেটাকে আমরা না নিলাম। তো মিটার সেন্টিমিটার থেকে দেখো সেন্টিমিটার আছে, সেন্টিমিটার থেকে মিটার নেওয়ার জন্য কী করতে হয়, তোমরা আমার থেকে ভালো জানো, 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার। তাহলে 100 দ্বারা এটাকে ভাগ দিব আমরা, তাহলে 100 দ্বারা ভাগ দিলে কত হবে 6, এটা মিটার পার সেকেন্ড আসবে। বুঝতে পারছি আমরা, এটা জাস্ট 10 টু দি পাওয়ার 8 এটাকে আমরা এর দ্বারা ভাগ দিলাম। ওকে, তো এখন দেখো তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি, সবাই একটু চিন্তা করে বলি তো, যে এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে Vn ইজ ইকুয়াল টু 2.18 ইন্টু কত নিবা, মনে করো সিজিএস না এসআই না যেটাই নাও, 10 টু দি পাওয়ার 6 ইন্টু জেড বাই এন মিটার পার সেকেন্ড। এই কানেকশনটাকে আমরা বলতে পারি কিনা বলো তো তোমরা একটু, এই জিনিসটা আগে আমরা সবাই ক্লিয়ার, যে তুমি যদি দেখো হাইড্রোজেন পরমাণুর জন্য ব্যাসার্ধের মানটা মনে রাখতে পারো, তাহলে কিন্তু তুমি ইজিলি যে কোনোটার জন্য বের করতে পারবা। তোমাকে যদি এখন বলে, দেখো তো একটু আমরা প্র্যাকটিস করি, চলো আজকে কিছু। সো তোমাকে যদি এখন বলে যে বেরিলিয়াম 3+ আয়নের, এরকম একটা ম্যাথ দিলাম, তোমরা একটু নিজেরা ট্রাই করে দেখো। যদি বলে বেরিলিয়াম 3+ আয়নের, মনে করো দ্বিতীয় শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের বেগ, আবর্তনশীল ইলেকট্রন এর বেগ, এটা বের করতে পারবো আমরা বলো তো, তোমরা নিজেরাই চিন্তা করো। এখানে এই সমস্যাটা আমি তোমাকে সমাধান করে দেবে না, বাট তোমাকে হিন্টস দিয়ে দেবে এটাকে। দেখো এটাকে সমাধান করার জন্য হিন্টসটা কি হতে পারে, তোমাদেরকে আমি হিন্টস দিয়ে দেবো, তোমরা নিজেরাই সলভ করতে পারবে এটা। দেখো সো এটার জন্য একটা হিন্ট দিয়ে দিই আমি। সো নিজেরা একটু চিন্তা করো, এখানে বেরিলিয়াম 3+ আয়ন, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম 4 নম্বর পরমাণু, তাহলে এখানে জেড এর মানটা কত হবে দেখো তো, অবশ্যই এখানে জেড এর মান হবে 4, কারণ এটা বেরিলিয়াম পরমাণু। আয়নটা দেখো, আয়নটা কিন্তু এক ইলেকট্রন, আয়নটা কিন্তু বেরিলিয়াম 3+, তাহলে এখানে কিন্তু একটা ইলেকট্রন আছে। ওকে, সো আমি বাংলা ইংলিশ মিলিয়ে ফেলছি, সো আমি এটাকে কি করে লিখি, যে এখানে কিন্তু 1 ইলেকট্রন, একটা ইলেকট্রনই আছে।
বাট প্রোটন কিন্তু 4টা আছে। মাঝে মাঝে আমরা এই জিনিসটা ঝামেলা করে ফেলি, যখনই হাইড্রোজেন দেয় আমরা কিন্তু জেডের মানটাকে অমিট করে চলে যাই, বাট জেডের মানটা কিন্তু অলওয়েজ ধরতে হবে আমাদের। আর দ্বিতীয় শক্তিস্থলে আমাদের এন এর মান কত দেখো তো, এন এর মান কিন্তু আমাদের 2, দ্বিতীয় শক্তিস্থল যেহেতু বলে দিছে। এখন দেখো তোমাকে জেড আর 2n আছে, জেড আর এন জানা থাকলে কিন্তু তুমি যে কোনো শক্তিস্তরের মানটা বের করতে পারবা। সো এটা গেল কি আমাদের এনতম শক্তিস্তরে আমাদের বেগ নির্ণয় করার মানটা। সো এখন আসো আমাদের সেকেন্ড জিনিসটা যাই, যে এনতম শক্তিস্তরের মধ্যে ব্যাসার্ধ নির্ণয় করবো। অ্যান্ড সেম অ্যাজ তোমাদের জন্য আগের মতোই কথা, যে এই জিনিসটা আমরা কীতে নির্ণয় করবো, আগে আমরা সিজিএস নির্ণয় করবো, এই সাইডে আমরা একটু পরে দেখবো। আমি যদি তোমাদেরকে একটু ব্যাকে নিয়ে যাই, আমাদের একটু আগের আলোচনায় নিয়ে যাই, যদি এখান থেকে দেখো আমরা কিন্তু ডি ব্রগলি না, এখানে আমাদের বোরের পরমাণু থেকে আমরা কিন্তু একটা আইডিয়া পেয়েছিলাম আর এর। সো আসো এখান থেকে আমরা শুরু করি। আমাদের বোর পরমাণু মডেল অনুযায়ী আমরা কি জানি সেখান থেকে আমরা আমাদের এই আলোচনাটা শুরু করব। তো আসো শুরু করা যাক। তো দেখো বোর পরমাণু মডেল অনুযায়ী আমরা এখানে লিখতে পারি, দেখো বোর পরমাণু মডেল অনুযায়ী। সো বোর পরমাণু মডেল অনুযায়ী আমরা আসলে কি বলতে পারি একটু দেখি। সেখানে আমরা বলতে পারি ভাইয়া mvr = nh/2π। তো এটা লিখে দিই, এটা হচ্ছে বোর পরমাণু মডেল অনুযায়ী আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে ভাইয়া mvr = nh/2π, বা এখান থেকে কিন্তু আমরা অলরেডি আরেকটা জিনিস বের করে লিখছিলাম, সেটা হচ্ছে r = কি ছিল, nh/2π mv, এটা আমরা বলতে পারি এখানে। সো এই জিনিসটা আমরা বোর পরমাণু মডেল অনুযায়ী বের করে আসছিলাম। এখন যদি আমি এখানে একটু এডিট করি, সেটা কিন্তু আমরা এই ভি এর মানটা কিন্তু অলরেডি বের করতে পারছি না। সো এখান থেকে যদি আমরা জানি, এখান থেকে যদি আমি এই লাইনটা অ্যাড করি, দেখো তোমরা একটু দেখো, আমি পুরোটা ধাপে ধাপে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা জানি কি বলতো, আমরা জানি ভি = 2π ZE²/NH। তাহলে এই মানটা তো আমরা অলরেডি জানি, তাহলে এই ভেলোসিটির মানটা আমরা কি এখানে বসাতে পারি না? চাইলে আমরা কিন্তু চাইলে ভেলোসিটির মানটা এখানে বসাতে পারি। তাহলে যদি আমি এটাকে 1 নম্বর সমীকরণ দিই, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা কি করব, 1 নম্বর সমীকরণে ভি এর মান বসাই। সো আমরা বলতে পারি 1 নং এ ভি এর মান বা ভি এর পরিবর্তে 2π ZE²/NH বসিয়ে এটা যদি বসাই, তাহলে আমরা কি পাই দেখো তো, আমরা আর এর মান পেয়ে যাব। তাহলে আরটা কি পাবো আমরা, আর হবে আমাদের NH/2πm। দেখো 1/v, তো 1/vটাকে আমরা উল্টে লিখি, 1/vটাকে আমরা উল্টে রাখলে কি হয়, এখানে NH/2π ওকে। সো এখন দেখো গুণ করি বা কাটাকাটি করি, যা হয় সেটাই করা হবে। সো এখানে যদি আমরা মানটা বের করি, তাহলে আমরা বা কি বলতে পারি, বা আর = কোনো কিছু কাটাকাটি, যে একটু খেয়াল করে দেখি তো আমরা, কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না, কোনো কিছু আপাতত কাটাকাটি যাচ্ছে না। আমরা বলতে পারি n²h²/4π² mz² এই একটা কানেকশন আমরা পেয়ে গেলাম। সো একটু আগে দেখো, একটু আগে আমরা কিন্তু কি নির্ণয় করছি, একটু আগে আমরা ভি নির্ণয় করছি, এখন আমরা কি নির্ণয় করলাম, আর নির্ণয় করলাম। সো আর এর মানটাকে আমরা সবাই বুঝতে পারছি, আর নির্ণয় করাটা আমরা সবাই বুঝতে পারছি। এখন আসো, একটু আগে যেভাবে আমরা ভি এর সাথে ডিফারেন্ট কানেকশন ট্রাই করেছিলাম, আমরা এখন আর এর সাথে ডিফারেন্ট কানেকশন ট্রাই করি। ওকে, আর আরটাকে আমি এখানে একটু চিত্রে মার্ক করে দিই, মনে করি এটা হচ্ছে আমাদের আর। এই আরটাই আমরা নির্ণয় করেছি যে এনতম শক্তি স্তরে ব্যাসার্ধটা কত হবে। এখন আসো আর নিয়ে আমরা একটু ডিফারেন্ট টাইপের আলোচনা করি। এখানে আমরা কি লিখতে পারি বলো তো, আমরা জানি, আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারি যে উই নো, বা আমরা জানি, যেটা আমরা অলরেডি ম্যাথে বারবার লিখি কিন্তু, যে আর এনতম শক্তি স্তরের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি, n²h²/4πs² mz² এটা আমরা অলরেডি বের করে আসছি আমাদের সূত্রতে, এইটা আমরা অলরেডি বের করে আসছি। এটা হচ্ছে এনতম শক্তি স্তরের জন্য। ওকে, এটা হচ্ছে এনতম শক্তি স্তরের জন্য। তাহলে আমরা এখান থেকে একটা কানেকশন তৈরি করতে পারি যে আমাদের প্রথম শক্তি স্তর, আমরা দেখো প্রথম শক্তি স্তরের জন্য কি হবে, আমরা যদি বলি দেখো প্রথম শক্তি স্তরের, আচ্ছা এক কাজ করি, এটাকে হাইড্রোজেন পরমাণুরই লিখি দিই একবারে, হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরে। তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরে যদি হয়, তাহলে আমরা সেটা কি বলতে পারি একবারে বলো তো, সেটা কিন্তু অলরেডি জেড এর মান 1, এন এর মান 1 হয়ে যায়। তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরের মানটা আমাদের কি আসবে, সেটা আসবে R1। R1 এর মানটা কত আসবে দেখো, এন এর মান 1, জেড এর মান 1। তাহলে আমাদের কি থাকে তোমরা একটু বলো, h²/4πs² m e² এই মানটা থাকে। এই হচ্ছে আমাদের R1 এর মান।
এখন আসো আমরা একটু ক্যালকুলেটারে আমাদের R1 এর মানটা নির্ণয় করি সবাই। সো R1 এর মানটা যদি আমি নির্ণয় করি তাহলে আমাদের মান আসে কত। আবার আরেকটা কথা, আমি একটু এটা করার আগে আবার মানগুলো লিখে দিই যাতে তোমরা বারবার এটা ভুল না করো, কারণ এটা কিন্তু আমরা সিজিএস এ নির্ণয় করতেছি ভাইয়ারা। তো সিজিএস এ নির্ণয় করলে আমাদের এইচ এর মান কত হবে, 6.626 ইন্টু 10 ইনভার্স 27 আসবে। কিন্তু আবার বলে দিতেছি, এই জায়গাটা আমরা স্টুডেন্টরা ম্যাক্সিমাম মানুষরা ভুল করে ফেলি আমাদের, কারণ কিন্তু আমরা সিজিএস এবং এসআই এককের মধ্যে আটকিয়ে যাই, তাই কিন্তু আমাদের জিনিসটা আউলে যায়, মানে আমাদের মান কিন্তু ডিফারেন্ট আসে। আমরা করি কি, সূত্র ইউজ করি সিজিএস এ, বাট মান বসাই এসআই এর, তখন আমাদের ডিফারেন্ট একটা মান চলে আসে, যেটা অ্যাকুরেট না। দেখো এখানে 9.1 10 ইনভার্স 28 গ্রাম ইউজ করছি কিন্তু আমি এখানে, আর এখানে কী হবে 4.8 ইন্টু 10 ইনভার্স 10। সো তোমাদের জন্য পুরোটা আমি লিখে দিলাম যাতে কারো কনফিউশন না হয়। এখন আসো আমরা একটু এটা বের করি। সো 6.626 ইন্টু 10 ইনভার্স 27 এটা হবে স্কোয়ার, ডিভাইড বাই দেখো 4 পাই স্কোয়ার ইন্টু 9.1 ইন্টু 10 ইনভার্স 28 ইন্টু 4.8 ইন্টু 10 ইনভার্স 10। ওকে, সো আমাদের মান আসলো কত, দেখো আমাদের মান আসলো কিছুটা এরকম 0.53 ইন্টু 10 ইনভার্স 10, এটা আসলো। ওকে, এখন 0.53 ইন্টু 10 ইনভার্স 10। এখন তোমরা বলো তো, এই যে 10 ইনভার্স 10 এটা আমার কি বলা যায়, এটাকে আমি কি বলতে পারি বলো তো? এই যে 0.53 10 ইনভার্স 10 এটাকে আমরা কিন্তু অ্যাংস্ট্রম বলতে পারি চাইলে। সো তুমি দেখো এখান থেকে একটা মান পেলাম। সো আমি যদি তোমাদের একুরেট মানটা একটু বলি, দেখো এখানে যে এই যে মানটা, এই মানটা আমি যদি তোমাদের একটু বলি, এর থেকে ভালোভাবে একটু লিখি, দাঁড়াও তোমাদেরকে জিনিসটা বসে দেখো। মেইন তোমার ক্যালকুলেটার মানটা দেবে এরকম 5.3 ইন্টু 10 ইনভার্স 9, তোমাকে ক্যালকুলেটার মান দেবে এইটা। এবং এই যে মানটা, এটা তুমি কিসে নির্ণয় করছো একটু চিন্তা করে বলো তো, এই মানটা আমরা কিসে নির্ণয় করছি, এই মানটা কিন্তু আমাদের সেন্টিমিটার, এটা কিন্তু সেন্টিমিটারের মানটা আসবে। তো সেন্টিমিটারে যদি এই মানটা আসে, এখন তুমি দেখো এই অ্যান্সারটাকে আমরা 100 দ্বারা ভাগ দিই। তাহলে 100 দ্বারা ভাগ দিলে আমার কত আসে, দেখো 100 দ্বারা ভাগ দিলে আমার আসে 5.3 ইন্টু 10 ইনভার্স 11 মিটার। এবং আমরা জানি এটা যদি ন্যানোমিটারে নির্ণয় করছো তাহলে একটা পাবা তুমি। তো অ্যাংস্ট্রমে নির্ণয় করলে কি হয়, আমরা জানি 1 মিটারে 10 টু দি পাওয়ার 10 অ্যাংস্ট্রম। সো এটাকে যদি আমরা 10 টু দি পাওয়ার 10 দ্বারা গুণ করি তাহলে আমাদের মান কত আসে দেখো, তাহলে কিন্তু এখান থেকে মান আসে 0.53 অ্যাংস্ট্রম। তোমাকে আমি এই জিনিসটাই দেখানোর ট্রাই করতেছি। একবারে আমি প্রথমবার বলছিলাম, আই গেস তোমরা অনেকে বুঝতে পারো না যে অ্যাংস্ট্রমটা কীভাবে আসবে। সো এখন একটু দেখো আমরা কি ফার্স্টে দেখো এটা আসছে 5.3 10 ইনভার্স 9 সেন্টিমিটার, কারণ দেখো সিজিএস নির্ণয় করছো, সিজিএস নির্ণয় করতে মান সিজিএসই আসবে অ্যান্সারটা অবশ্যই। তো সিজিএস থেকে দেখো আমরা কি সেন্টিমিটার থেকে মিটারে গেলাম, এটার কানেকশনটা কি 100 সেন্টিমিটার সময় 1 মিটার 100 দ্বারা ভাগ দিছো। এরপরেরটা কী করলাম আমরা, দেখো আমরা বললাম যে 1 মিটার সমান সমান 10 টু দি পাওয়ার 10 অ্যাংস্ট্রম। সো ওইখান থেকে আমরা অ্যাংস্ট্রমের মানটা নির্ণয় করলাম। সো আমরা বলতে পারি কি, দেখো আমরা কিন্তু বলতে পারি যে R1 এর মান হচ্ছে এটা। এখন তুমি যদি R1 এর সাথে অন্য কোনো ব্যাসার্ধের কানেকশন করো তাহলে কি আসে দেখো তো, এখন আসবে একটা মজার জিনিস দেখো। সো আমরা বলতে পারি দেখো RN ইজ ইকুয়াল টু কি, এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার mz ই স্কোয়ার। এটা হচ্ছে আমার ফার্স্ট RN। আর R1টা কি আসছে আমাদের দেখো তো, R1 ছিল আমাদের এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার m ই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সেকেন্ডটা। আমি আগে কাটাকাটি করে লিখি নেই যাতে তোমরা নিজেরা একটু অ্যানালাইসিস করতে পারো মাথায়। সো এই দুইটা থেকে আমরা কি বের করি বলো তো, এই দুইটা থেকে আমরা যদি একটু অ্যানালাইসিস করি তো আমরা কি বলতে পারি এখান থেকে কানেকশনটা, নিজেরা একটু ভিডিওটা পজ করে চাইলে চিন্তা করতে পারো কিছুক্ষণ নিজেরা। আমরা দেখতে পাই এখান থেকে কানেকশনটা আছে যে এন স্কোয়ার বাই জেড R1, এই কানেকশনটা আসে আমাদের। এবং R1 এর মানটা কিন্তু অলরেডি অ্যাংস্ট্রম আমরা বের করে ফেলছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া আমরা বলতে পারি যে RN ইজ ইকুয়াল টু 0.53, আই গেস ডটটা দেখা যাচ্ছে কিনা, ইন্টু আমাদের এন স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম। এখান থেকে কিন্তু তুমি যে কোনো ব্যাসার্ধের মানটা নির্ণয় করতে পারো। দেখো তোমার এখানে কিন্তু অলরেডি এনতম শক্তিস্তরের সাথে একটা কানেকশন দেওয়া আছে, তুমি যদি ওই পরমাণুটার জেড জানো এন জানো তাহলে কিন্তু তুমি ইজিলি বের করতে পারবা। সো আমরা কিন্তু আর নিয়েও একটা আইডিয়া পেলাম। সো আমরা ভি নিয়ে আলোচনা করলাম, আর এর মানও বের করলাম। এখন আমাদের কাছে বড় একটা চ্যালেঞ্জ, দেখো একটা নির্দিষ্ট শক্তিস্তর ইলেকট্রনের শক্তি নির্ণয় করা, এটা একটু চ্যালেঞ্জিং হবে তোমাদের জন্য। সো ফার্স্ট অফ অল দেখো দুইটা ইলেকট্রনের কথা বলো, যে দেখো এই ইলেকট্রনটা বলতেছে ওকে যে ওয়াও ইউ হ্যাভ লটস অফ এনার্জি, আর ও দেখো ও উই মানে অনেক ইসে, যেমন আমরা যখন দোলনা খাই বা অনেক জোরে দোলনা খাই বা বেশি ভেলোসিটি থাকি আমরা কিন্তু অনেক মজা পাই না। সো এরকম ও অনেক ভেলোসিটিতে ঘুরতেছে।
সো এখন কথা হচ্ছে এই ভেলোসিটিতে অনেক ঘুরতেছে, যার ভেলোসিটি বেশি তার কিন্তু কাইনেটিক এনার্জি বেশি থাকে, এই জিনিসটা আমরা জানি। সো যার ভেলোসিটি বেশি তার কাইনেটিক এনার্জি থাকে। এবং ইলেকট্রনের ক্ষেত্রে দুই টাইপের এনার্জি থাকে, যেটা আমাদের বুঝতে হবে আগে। একটা ইলেকট্রনের মধ্যে দুই টাইপের এনার্জি থাকে, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমরা জানো দুই টাইপের এনার্জি প্রত্যেকটার মধ্যে থাকে। যে আমরা যদি বলি এখানে টোটাল এনার্জি যদি আমি কাউন্ট করি, এটাকে যদি আমি ইটি দ্বারা প্রকাশ করি, ইটি কিন্তু কি হবে আমাদের ইপি প্লাস ইকে, এই দুইটা জিনিসের কম্বিনেশন হবে। সো আমরা কিন্তু বলতে পারি যে একটা পরমাণুর মোট শক্তিটা কিন্তু ওই পরমাণুর যে বিভব শক্তি এবং ওর যে গতিশক্তি তার সমষ্টি। এবং তোমরা যারা ফিজিক্সে এই চার্জের অধ্যায়টা পড়ছো তারা কিন্তু জানো যে আমাদের যে একটা পরমাণুর জন্য, একটা পরমাণুর একটা ইলেকট্রনের জন্য বিভব শক্তিটা কি হয়, সেটা কিন্তু হয় অসীম থেকে আর ব্যাসার্ধে একটা ইলেকট্রনকে আনতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাকে বলা হয় কি এর পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। সো মনে করো আমি যদি তোমাদেরকে একটু বলার ট্রাই করি এই জিনিসটা, যে আমরা অলরেডি একটা জিনিস দেখে আসছি, যে সে ফর এক্সাম্পল কেন্দ্রমুখী বলটা, এখানে অবশ্যই কেন্দ্রমুখী বলটাই আমাদেরকে ইফেক্টিভভাবে কাজ করবে। কারণ দেখো এনতম শক্তিস্তর থেকে তুমি আরতম শক্তিস্তর আনতেছো, সো অবশ্যই তোমাকে নিউক্লিয়াসের কাছাকাছি আনতেছো। সো নিউক্লিয়াসের কাছাকাছি আনলে তোমার কোন বলটা কাজ করে, অবশ্যই কেন্দ্রমুখী বলটাই তোমাকে এখানে কাজ করতেছে। সো কেন্দ্রমুখী বলটা হচ্ছে আমাদের এটা Fe = ZE² R²। সো এই যে কেন্দ্রমুখী বলটা এখানে, তাহলে দেখো আমাদের বিভব শক্তিটা কত হতে পারে, আমাদের বিভব শক্তিটা এখানে কত হতে পারে। সো উই নো, বা আমরা জানি, অনেকবার আমরা জানি লিখি, সো একবার একটু ইংলিশে লিখি, উই নো যে ইপি কি হবে আমাদের, ইপি হবে দেখো একটু দেখো ইন্টিগ্রেশন অফ অসীম থেকে আরতম শক্তি স্তরে এই যে আমাদের ইলেকট্রনটাকে আনতে যে পরিমাণ শক্তি লাগে। সো এই জিনিস আমরা বুঝতে পারছি, বলো তো একটু, সবাই একটু চিন্তা করে বল এই জিনিস আমরা বুঝতে পারছি কিনা, যে এই যে এনতম শক্তি স্তরে ইপিটা কত হবে। সো এটা হচ্ছে আমাদের ইপি এর মানটা। তাহলে আসো একটু সামনের দিকে আগানো যাক, এই মানটাকে নিয়ে মানে ক্যালকুলেশনটাকে নিয়ে একটু সামনের দিকে আগানো যাক আমাদের। তাহলে আমরা বলতে পারি, তাহলে ইপি এর মানটাকে দেখো, এখানে যে মানটা বসাই আলফা মানে অসীম থেকে আর দূরত্ব পর্যন্ত, এখানে মানটা কি দেখো ZE²/R², dr। এখন dr দেখো তুমি আর এর সাপেক্ষে মানে ব্যাসার্ধের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো, মানে ইন্টিগ্রেশন করতেছো, তাহলে এই যে ZE² এটা কি, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট মান, তাহলে এটা বের হয়ে যাবে ZE² এখানে ইনফিনিটি ইন্টু আর, আর এখানে কি R−2 dr। তো এখানে আমরা যদি একটু সামনে আগাই, একটু এপাশে আসি আমাদের মানটা নিয়ে, হ্যাঁ। তাহলে এখন দেখো বা ইপি = ZE², এখন এটাকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে কত আসবে, 1/r আসবে, ওকে, এখানে -1/r আসবে। আর এখানে কি অসীম থেকে আর পর্যন্ত ইন্টিগ্রেশন করছো, ওকে, মাইনাসটাকে সামনে পাঠিয়ে দিই আমরা, চলো মাইনাসটাকে যদি সামনে পাঠিয়ে দিই তাহলে ZE², আর এখানে কি হবে দেখো 1/r - 1/∞। 1/∞ মানে কত, 1/∞ মানে আমাদের 0, এটা আর বলার দরকার নেই আমাদের, 1/∞ মানে 0। সো উই ক্যান সে একটা পরমাণুর পোটেনশিয়াল এনার্জি কত হয় বলো তো, একটা পরমাণুর পোটেনশিয়াল এনার্জি তাহলে কত হবে, সেটা হবে আমাদের -ZE²/r। সো -ZE²/r হচ্ছে একটা পরমাণুর পোটেনশিয়াল এনার্জি। সো পোটেনশিয়াল এনার্জি বের করতে পারলাম আমরা। সো এখন আসো কাইনেটিক এনার্জিটা আমরা বের করে ফেলি। সো কাইনেটিক এনার্জিটা আমরা বের করব। সো একটা কাজ করি, চলো এই জিনিসটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে আসি, ওকে, সেটা মনে করি এটার জন্য। এখন তোমার জন্য কাইনেটিক এনার্জিটা আমরা বের করবো। সো এক কাজ করি, কাইনেটিক এনার্জিটা বের করার থেকে অন্য একটা পৃষ্ঠা বের করি। সো এই পৃষ্ঠায় আমরা ইপিটা বের করলাম, ওকে। সো আসো আমরা কাইনেটিক এনার্জিটাও বের করি। আর এখানে তাহলে আমরা বলতে পারি আবার আমাদের ইকে এর মানটা কত হবে দেখো, ইকে = কিন্তু 1/2 mv², ওকে, 1/2 mv²। এখন তোমরা অনেকে চিন্তা করবা যে ভাইয়া 1/2 mv², আগাবেন কীভাবে, ভি এর মান বসাই দিই ভাইয়া, ভি এর মান বসাই দিলে আই গেস ইজি হয়, এটা চিন্তা করতে পারো অনেকে। বাট তোমাদেরকে আমি একটু বলবো, একটু থামো, একটা জিনিস একটু দেখে আসো আমরা। এই যে mv², কোথায় যেন আমরা একটা mv² ইউজ করেছিলাম, তোমাদের মনে আছে কিনা একটু দেখি। এই দেখো এই জায়গায় দেখছো এই mv² একটা মান দেয়া আছে অলরেডি আমাদের, এখানে কিন্তু mv² একটা মান অলরেডি আমরা জানি, এখান থেকে কিন্তু বের করাটা ইজি হয়। তুমি চিন্তা করো, তুমি যদি এখানে চিন্তা করো যে ভাইয়া আমি একটা কাজ করি, এখানে আমি v² মানটা মানে v = 2πZE²/NH ওই মানটা বসাই দিই, তুমি ঝামেলায় পড়ে যাবা। সো এর জন্য সবথেকে ইজি কি জানো, ইজি হচ্ছে আমরা একটা জিনিস জানি, মানে অনেক জায়গায় আমরা জানি বলতেছি বারবার। সো আমরা কি জানি দেখো, আমরা কিন্তু এখানে একটা জিনিস জানি, সেটা হচ্ছে আমাদের
জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, এটা জানি আমরা। আর এখান থেকে আমরা কিন্তু কাটাকাটি করে দেখছি যে আমাদের এম ভি স্কোয়ার কিন্তু একটা মান পাই আমরা, সেটা হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে জেড ই স্কোয়ার বাই আর। এই মানটাই ভাইয়া, এই মানটাই কেন ইউজ করবো, কেন ভি এর মানটা বসাইলে সমস্যা হয়তো, দেখো ভাইয়া একটু পরে তুমি ইপি আর ইকে যোগ করবা, তুমি একটু পরে ইপি আর ইকে যোগ করবা, তো দেখো ইপির মানটা কিন্তু জেড ই স্কোয়ার বাই আর এ আসছে। তুমি যদি কোনোভাবে জেড ই স্কোয়ার বাই আর ফরম্যাটটাকে মেনটেন করতে পারো তাহলে কিন্তু তোমার দুইটা যোগ করাটা ইজি হবে। না হলে কিন্তু তোমার তুমি যদি ভিতে বের করো, ভিটাকে তোমার আবার মডিফাই করতে হবে পরবর্তীতে, তাহলে ভিটাকে তোমার মডিফাই করার থেকে ওইটাকে নিয়ে কাজ করাটা আমাদের বেশি বেটার। তাহলে এটাকে আমরা যদি একটা সমীকরণ দিই, মনে করি 1 নাম্বার, সো 1 নঙে এম ভি স্কোয়ার এর পরিবর্তে জেড ই স্কোয়ার বাই আর বসিয়ে, সো আমরা এটার জায়গায় এটা বসাবো। সো এর জায়গায় এটা বসালে আমরা কি পাই দেখো তো, এটার জায়গায় এটা বসালে আমরা পাই ই কে ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার ছিল, তো সেখানে কী হবে আমাদের জেড ই স্কোয়ার বাই আর। সো এটা হচ্ছে আমাদের ই কে এর মানটা জেড ই স্কোয়ার বাই টোয়াইস আর। সো একবারে আমরা বলতে পারি কি, সেটা ই কে এর মানটা হচ্ছে জেড ই স্কোয়ার বাই টোয়াইস আর। এবং আমরা একটু আগে একটা জিনিস পেয়েছি, সেটা কি, সেটা হচ্ছে আমাদের ইপি। ইপি এর মানটা কত ছিল বলো তো, ইপি এর মানটা ছিল মাইনাস জেড ই স্কোয়ার বাই আর, ইফ আই এম নট রং, তাহলে এটা ছিল মাইনাস জেড ই স্কোয়ার বাই, হ্যাঁ জেড ই স্কোয়ার বাই আর। তাহলে আমরা এখন বলো টোটাল এনার্জি কি নির্ণয় করতে পারবো? এখন আমরা এখান থেকে টোটাল এনার্জিটা নির্ণয় করে ফেলি চলো। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি যে আমাদের টোটাল এনার্জি or we can say ET is equal to is our EP plus EK. সো এটা আমরা এখান থেকে বের করতে পারি, প্রত্যেকটাই পেলাম। ইপি কত আমাদের দেখো, তাহলে ইপি কত বলো, ইপি হচ্ছে মাইনাস জেড ই স্কোয়ার বাই আর, আর এখানে জেড ই স্কোয়ার বাই টোয়াইস আর। সো এই টাইপের ক্যালকুলেশন খুবই ইজি, তোমরা নিজেরাই পারবা, আমার না করে দিল। এখানে আমাদের মানটা কি আসবে আলটিমেটলি, আমাদের আলটিমেট মানটা আসবে সেটা হচ্ছে, আমি একবারে বা দিয়ে লিখে, সেটা হচ্ছে ইটি ইজ ইকাল টু মাইনাস জেড ই স্কোয়ার বাই আর। বুঝতে পারছি? কারণ দেখো তুমি যদি জেড ই স্কোয়ার বাই আর কমন নাও, -1 প্লাস হাফ, -1 প্লাস হাফ নিলে কি হয়, মাইনাস হাফ। ওকে, আচ্ছা একটু জানিস, সেটা হচ্ছে 2r আসবে। ওকে, কারণ আমাদের ক্যালকুলেশনটা কি ছিল, ক্যালকুলেশনটা ছিল -1 প্লাস হাফ। সো -1 প্লাস হাফ নিলে মাইনাস হাফ আসে আমাদের ক্যালকুলেশনে। সো আমাদের মাইনাস জেড ই স্কোয়ার বাই 2r আসছে। এখন আর এর মানটা বসা, বুঝতে পারছি? এখন আর এর মানটা বসে তাইলে ইজি হয়ে যাবে, কারণ এখানে ভি বসানো থেকে এখানে আর বসানোটা ফার ইজিয়ার। এখন যদি আমরা এখানে মানটা বসে দেখো, ইটি ইজ ইকাল টু মাইনাস জেড ই স্কোয়ার বাই 2 ইন্টু 1/r। 1/r এর মানটা আমরা বসাই দিই, আর ইজ ইকুয়াল টু কি ছিল, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। সো আমরা এটা কি লিখি দেখো, আচ্ছা আগে এই যে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার, এই যে মানটা। সো এটাকে একটু সরলীকৃত করি আমরা, সরলীকৃত করলে মানটা কি আসে দেখো, কাটাকাটি যায় কিছু, মনে হয় কিছু কাটাকাটি যাচ্ছে এখানে। আচ্ছা এই যে 2 দ্বারা 4 কাটলে এখানে 2 থাকে, আর কিছুই কাটাকাটি যায় একটু খেয়াল করি তো আমরা, আর কিছু কাটাকাটি যায় না, আর কিছু কাটাকাটি যায় না। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি এখানে মাইনাস, আচ্ছা মাইনাস চিহ্নটা আমি একটু আগে দেই, -2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার E4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের এনতম শক্তি স্তরের টোটাল এনার্জির মানটা। সো দেখো এনতম শক্তি স্তরে আমাদের টোটাল এনার্জি মানটা আমরা এখান থেকে বের করতে পেরেছি। এখন তুমি যদি চাও এটাকে আরেকটু ওই আবার মডিফাই খেলা খেলতে পারি আমরা, চলো এটাকে নিয়ে আমরা একটা আবার মডিফিকেশন করে আসি। সো আমি যদি আবার বলি যে প্রথম শক্তি স্তরের জন্য আমাদের জাস্ট হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তর। সো হাইড্রোজেন পরমাণু বললে মাথায় কি চলে আসে, যে জেড এর মান 1। তো হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তর, প্রথম শক্তি স্তর মানে কি আমাদের এন এর মান হচ্ছে 1। তো হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরে আমাদের সেটা কি, সেটা হচ্ছে আমাদের E1। সো E1 এর মানটা কি হবে দেখো, E1 এর মানটা কিন্তু হবে আমাদের -2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার না E4 এন্ড এইচ স্কোয়ার। এটা এর মানটা কত আসে সেটা আমরা নির্ণয় করে ফেলি। আই গেস এখন তোমরা বুঝে গেছো যে এম এর মান কত ধরবা, এইচ এর মান কত ধরবা। তো আমাদের 2 পাই স্কোয়ার ইন্টু 9.1 ইন্টু 10 ইনভার্স 28 ইন্টু 4.8 ইন্টু 10 ইনভার্স 10
এটার মান কত আসবে, এখানে 4 আসবে পাওয়ারে। আর এখানে কি দেখো 6.626 ইন্টু 10 ইনভার্স 27। আচ্ছা এই জিনিসটা মনে রাখা হবে, আমরা কিন্তু এসআইতে নির্ণয় করতেছি না, আমাদের কাজটা কারকে নিয়ে হচ্ছে সিজিএস নিয়ে। ওকে, এখান থেকে আমাদের মানটা কত আসে, আমরা এখান থেকে মানটা লিখে ফেলি। চলো, এখান থেকে আমাদের মানটা আসে 2 পয়েন্ট, আচ্ছা মাইনাস আছে তো সামনে একটা, মাইনাসটাকে যাতে আমরা ভুলে না যাই, -2.18 ইন্টু 10 ইনভার্স 11। এটা কিসে আসবে আমাদের, যেহেতু এনার্জি যেহেতু আপাতত আমরা আর্গে নির্ণয় করি। ওকে ওকে, কারণ দেখেন এটা কিন্তু সিজিএস কিন্তু এনার্জির এককটা কি, এনার্জি কিন্তু আর্গে নির্ণয় করা হয়। ওকে, আর এম মানে আমাদের এসআই হলে তখন কিন্তু আমরা এটা জুলে নির্ণয় করতাম। আপাতত আর্গে রেখে দিই, আর্গ থেকে জুলে নেওয়া সবাই জানি আমরা, 10⁻⁷ দ্বারা গুণ করতে হবে, ভাগ করতে হবে এটা। সো এটা গেল প্রথম শক্তি স্তর। তাহলে এনতম শক্তি স্তরের জন্য আমরা কি বলতে পারি দেখো তো, এনতম শক্তি স্তর, এনতম শক্তি স্তরের জন্য আমরা কি বলতে পারি, En ইজ ইকুয়াল টু -2π² mz² E4/n²h², এটা বলতে পারি। অ্যান্ড এখান থেকে যদি আমরা একটা কানেকশন টানা ট্রাই করি, এটাকে আরেকটু উপরে উঠে দিই, তাহলে নিচে একটু জায়গা খালি হয়ে যাবে আমাদের। এনতম শক্তি স্তরের সাথে প্রথম শক্তি স্তরে যেটা কানেকশন দিই আমরা সেটা দেবো। তো এখানে আমাদের কি হবে, আমরা এখান থেকে বলতে পারি যে En ইজ ইকুয়াল টু, দেখো আমাদের কি আসবে, দেখো ই কিন্তু অলরেডি নেগেটিভ আছে, সো আমাদের কিন্তু এটা নিয়ে ঝামেলা করতে হবে না, মানে মাইনাস চিহ্নটা তোমরা কাটাকাটি থেকে কিন্তু এমনিই চলে যাবে। সো মাইনাস চিহ্নটা যদি কাটাকাটি চলে যায়, তাহলে En ইজ ইকুয়াল টু z²/n² E1 আসবে। ওকে, অ্যান্ড এটাকে আরেকটু সরলীকৃত করে আমরা কি লিখতে পারি দেখো তো, এটাকে আরেকটু সরলীকৃত করে আমরা লিখতে পারি যে E1 এর মানটা কি, E1 এর মানটা হচ্ছে -2.18 ইন্টু 10 ইনভার্স 10 মানে 11 সরি 10 ইনভার্স 11 ইন্টু z²/n²। ওকে, এটা আমরা লিখতে পারি, এটা হচ্ছে আমাদের আর্গে আসবে। সো আমরা তিনটে জিনিস দেখলাম, একটু রিক্যাপ করে চলো। আমরা কি দেখলাম, আমরা ফার্স্টে দেখলাম দেখো আমাদের এনতম শক্তি স্তরের বেগ নির্ণয় করার সূত্র, সেটা কি 2πz² প্রথম শক্তি স্তরের সাথে এনতম শক্তি স্তরের কানেকশনও দেখছি আমরা, এই দেখো মান দ্বারাও দেখছি কানেকশনটা। এরপরে আমরা এনতম শক্তি স্তরের ব্যাসার্ধ নির্ণয় করা দেখছি। এরপর দেখো আমরা এনতম শক্তি স্তরের ব্যাসার্ধের সাথে কানেকশন দেখছি অন্যান্য শক্তি স্তরের। দেন আমরা এনতম শক্তি স্তরের যে আমাদের কি বলে ইপি আর ইকে নির্ণয় করা দেখছি, মানে আলাদাভাবে ইপিকে নির্ণয় করা দেখছি, সাথে সাথে কিন্তু আমরা তার ক্ষেত্রে টোটাল এনার্জি নির্ণয় করাটাও দেখছি। এখন তোমাকে এখান থেকে আমি একটা এক্সক্লুসিভ একটা ম্যাথ বলি, সেটা হচ্ছে এই জিনিসটা আমাদের নর্মালি খুবই ইসের একটা, কখনো কোশ্চেনে দেয় না, বাট তোমাকে যদি বলে এনতম শক্তি স্তরে, এই জিনিসটা মনে রাখবে, এটা নর্মালি খুবই কম দেখা যায়, বাট মাঝে মাঝে এই টাইপের কোশ্চেন চলে আসে। এনতম শক্তি স্তরের ইপি ইস টু ইকে কত, এই জিনিসটা মাঝে মাঝে চলে আসে। কারণ দেখো আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা করি কি জানো, আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা জাস্ট এই মানগুলো মুখস্থ করে চলে যাই। আমরা জাস্ট এই জিনিসটা মনে হয়, আচ্ছা En ইজ ইকুয়াল টু কি 2πz -2πz² mz² E4 ডিভাইড বাই n², এটা মুখস্থ করি। তারপর ভি এর মানটা মুখস্থ, আরটা মুখস্থ করি। আর এর মানটা কি, সেটা হচ্ছে এইটা n²h²/4π² mz² ভি ইজ ইকুয়াল টু 2πz² এরকম তিনটা সূত্র মুখস্থ করে পরীক্ষাটা চলে যায়। স্যাররা করে কি, কোশ্চেন এমনভাবে করে যে এনতম শক্তি স্তরে ইপি আর ইকের মধ্যে পার্থক্য মানে তুলনা করো। তো তুমি কিন্তু এই পুরা ইন্টিগ্রেশনটা বা এই যে প্রসিডিউর, এগুলো কিন্তু মুখস্থ করো নাই কখনো, তুমি কিন্তু প্রতিপাদনটার দিকে খেয়ালই করো নাই, মনে করো এরকম তুমি প্রতিপাদন খেয়ালই করো নাই। তুমি কিন্তু এখান থেকে কখনোই বুঝতে পারো না যে আচ্ছা ইপির মান কত, ইকের মান কত। বাট যারা একটু ডিটেলস আমরা পড়াশোনা করছি, তারা কিন্তু আমরা বলতে পারি যে আমাদের যে ইপি এর মানটা কত হবে, ইপি এর মানটা হয় -ze²/2r, -ze²/2r, না আসলে একটু দেখে আসি, হ্যাঁ -z² এই দেখো আমি কিন্তু একটু ভুল করে ফেলছি, -z²/2r হবে আমাদের এটা। ওকে, -z²/r এটা হচ্ছে আমাদের ইপি এর মানটা। আর আমাদের ইকে এর মানটা কত ভাইয়া, তাহলে ইকে এর মানটা আমরা একটু আগে নির্ণয় করে আসছি, সেটা কি, সেটা হচ্ছে এই দেখো এখানে ইকে এর মানটা কত হয়েছে ze²/2r, তো এখানে ছিল আমাদের ze²/2r। এখন তুমি এটা খুবই ডাল ভাতের মতো, এতটুকু যদি তুমি লিখতে পারো পরীক্ষা হলে, তাহলে কিন্তু তোমার বাকি কাজ খুবই ইজি। তো এখন তুমি চিন্তা করো তাহলে আমাদের ইপি বনাম ইকে কত হবে। সো উই ক্যান সে যে ইপি ডিভাইডেড বাই ইকে, তাহলে ইপি ডিভাইড বাই ইকে কত হবে, দেখো ইপি ডিভাইড হবে এখানে -1, আর এখানে আমাদের কত হবে, দেখো এখানে আমাদের হবে হাফ। সো উই ক্যান সে আমাদের এখানে যে মানটা আসবে সেটা আসবে ইপি
ইজ টু ইকে ইজ ইকাল টু 2টা উপরে উঠে যাবে, -2 ইজ টু 1। এই কানেকশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কানেকশন, যদি কেউ চাও মনে রাখতে পারো যে এনতম শক্তি স্তরে পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জির মধ্যে কানেকশনটা কি, বা বলা যায় এনতম শক্তি স্তরে স্থিতি শক্তি এবং বিভব শক্তির মধ্যে কানেকশনটা কি। সো আমরা অনেক দূর আলোচনা করলাম আমাদের। এখন আসো আমরা কিছু এসআইতে বের করার ট্রাই করি। সেম জিনিসগুলো আমরা একটু এসআইতে বের করার ট্রাই করি। সো এসআইতে বের করাটা খুবই ইজি হবে, তোমাদেরকে জাস্ট আমি বলে দিই কীভাবে করবা। সো আসো এসআইয়ের জন্য বলি। সো এখন আমরা দেখব এসআই এককে। এতক্ষণ আমরা খুবই ইনডেপথে আলোচনা করছি, এখন জাস্ট দেখো এসআই এককে আমরা কীভাবে করব। এসআই এককে সব কিছুই সেম থাকবে, জাস্ট চেঞ্জ হবে কয়েকটা জিনিসে। কয়েকটা জিনিস চেঞ্জ হবে, সেটা হচ্ছে আমাদের দেখো কেন্দ্রমুখী বলটা, আমাদের যে কেন্দ্রমুখী বলটা সেটার মানটা চেঞ্জ হবে। সো এসআই এককে আমাদের যে কেন্দ্রমুখী বল তার সূত্রটাই চেঞ্জ হয়ে যায়। তার সূত্রটা চেঞ্জ হয়ে কী হয়, এফ ই এর মানটা হয় 1/4 পাই এপসাইলন নট জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বলের মানটা হয়। এবং আমাদের যে কেন্দ্রবিমুখী বলটা, কেন্দ্রবিমুখী বলের যে মানটা, সেটার মানটা কী হয় দেখো, আমাদের কেন্দ্রবিমুখী যে বল তার মানটা সেম থাকে, এফ সি ইজ ইকাল টু এম ভি স্কোয়ার বাই আর। এখন যদি এদের মধ্যে আমরা কানেকশন টানি, একটু দেখো এদের মধ্যে আমরা একটু কানেকশনটা টানার ট্রাই করি। এদের মধ্যে যদি আমরা কানেকশন টানি তাহলে আমাদের কানেকশনটা আসলে কি আসে, 1 এবং 2 হতে। এসআইটা দেখো, তুমি যদি সিজিএসটা মনে রাখো, এসআইটা তোমার মনে না রাখলেও চলবে, বাট আমি দেখানোর জন্য দেখিয়ে রাখতেছি যে যদি কারো মনে হয় যে না ভাই আমরা এসআইতে করবো, তাহলে তারা এই প্রসিডিউরটা করতে পারবা। তাহলে এসআইতে আমাদের কী হবে দেখো, 1/4 পাই এপসাইলন নট জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ ইকাল টু এম ভি স্কোয়ার বাই আর। ওই আগের প্রসিডিউর সব কিছু আগের মতোই। কী করবো আমরা এখন আমরা কাটাকাটি করব। এই যে আরকে আর স্কোয়ার কাটাকাটি করলাম, তাহলে কাটাকাটি করার পর আমাদের কাছে কি থাকলো দেখো, আমাদের কাছে কি থাকলো, আমাদের কাছে থাকলো জেড ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর ইজ ইকাল টু এম ভি স্কোয়ার। এখন আমরা কি জানি, এম ভি আর ইজ ইকাল টু এন এস বাই টুয়াইস পাই। ওই সেম জিনিস আমরা জানি কি এখানে আমরা বলতে পারি দেখো এম ভি আর ইজ ইকাল টু এন এইচ বাই টুয়াইস পাই। এখান থেকে আমরা আর এর জায়গায় কি বসাবো, আমরা আর এর জায়গায় জাস্ট এন এইচ বাই 2 পাই এম বি সেটা বসিয়ে দেবো। তো আসো ওই জিনিসটা বসাই আমরা এখানে। সো আমরা এখন জাস্ট করবো কি, যে জেড ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট ইন্টু 1/r। তো 1/r দিলে তাহলে কি হবে, 1/r দিলে 2 পাই mv ডিভাইড বাই এনএইচ। সো এটা চলে আসবে, আর এখানে mv স্কোয়ার। দেন আবার একটা কাটাকাটি হবে। সো এবারে কাটাকাটিতে আমাদের কি আসবে দেখো, এবার কাটাকাটি এই এমটাকে কাইটে দেবে, এই ভিটাকে কাইটে দেবে, তাহলে বাকি যা থাকবে তা সব ঠিক আছে। আর একটা জিনিস কাটাকাটি যাবে, এই 2টাকে আমরা 4 দিয়ে কাটবো, তাহলে এখানে আমাদের 2 থাকবে। আর কিছু কাটাকাটি যায় একটু খেয়াল করি, আই গেস আর কিছু কাটাকাটি আমাদের যায় না। সো উই ক্যান সে আমাদের কানেকশনটা এখান থেকেই টানা যায়, সেটা হচ্ছে উই ক্যান সে দ্যাট এখান থেকে আমরা কি বলতে পারি দেখো তো, বা এখানে জাস্ট ভি থাকে, ভি ইজ ইকাল টু কী আসে আমাদের, ভি ইজ ইকাল টু আসে জেড ই স্কোয়ার। আচ্ছা পাই কাটাকাটি যায়, ভালো কথা, আরেকটা জিনিস কাটাকাটি যায় তো আমাদের, সেটা হচ্ছে এই যে পাই কাটাকাটি যায়, তো এই যে পাই আর এই পাই কাটাকাটি যায়। এখন আই গেস ঠিক আছে, আমাদের ওকে। তাহলে আমাদের এখান থেকে আমরা কানেকশন টানতে পারি যে জেড ই স্কোয়ার উপরে কিছু নয়, আর নিচে কি থাকে 2 এপসাইলন নট এনএইচ। হ্যাঁ, তাহলে জেড ই স্কোয়ার বাই 2 এপসাইলন নট এনএইচ। সো এটা হচ্ছে আমাদের এনতম শক্তি স্তরে ভি এর মান, তুমি যদি এসআই এককে নির্ণয় করতে চাও। সো এসআই এককে এটা হচ্ছে আমাদের ভি এর মানটা। এখন দেখো ভি এর মান আমরা নির্ণয় করলাম এসআই এককে। এখন তুমি যদি চাও আর নির্ণয় করতে, তাহলে আর কি হবে, আর এর মানটা দেখো এখান থেকে আমরা টানি, এখান থেকে আমরা টানলে কি হবে, আর এর মানটা হবে আমাদের এনএইচ বাই 2 পাই এমভি। সো এটা এখন আসো এনএইচ বাই 2 পাই এম 1/v এর জায়গায় আমরা কি বসাবো, 2 এপসাইলন নট এনএইচ ডিভাইডেড বাই আমাদের কি থাকবে জেড ই স্কোয়ার, এই মানটা থাকবে। তাহলে এই মানটা আসো বসাই দিই, তাহলে এই মানটা যদি বসাই দিই আমরা, তাহলে কি আসবে আমাদের, এখানেও কিছু কাটাকাটি যায়, সেটা কি দেখো, এই যে 2 কাটাকাটি যায়, আর কি যায়
আর পাই তো থাকবে, সমস্যা নেই, আর কিছু কাটাকাটি যায় না। সো এখানে আর কিছু কাটাকাটি যায় না। সো উই ক্যান সে এখানে আমাদের মানটা হবে কি দেখো, এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার, এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই কি আমাদের পাই এম জেড ই স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের এনতম শক্তি স্তরের ভেলোসিটি আর বেগ নির্ণয় সূত্র আমাদের সিজিএস, মানে এসআই এককে, সরি। সো এসআই এককে পেলাম। এখন তোমরা বলতে পারছো ভাই এনার্জিটা, আমি বলবো দেখো এনার্জির ক্ষেত্রে আমাদের এসআই এককটাই মানে সিজিএস টাইম বের করা এনাফ। তুমি জাস্ট করবা কি সিজিএস এ বের করে রেখে দেন এটাকে আমাদের আর্ক, দেখো তুমি এখানে আর্কে বের করছো, এখন আর্ক থেকে তোমরা সবাই জানো যে আর্ক থেকে আমাদের এসআইতে যাওয়ার জন্য কি করতে হয়, 10⁻⁷ দ্বারা ভাগ করতে হয়। জাস্ট ওই কাজটা করলে আমাদের এখানে হয়ে যাবে। ওকে, জাস্ট ওই কাজটা করবা, দেখবা হয়ে যাবে। ওকে, তো দেখো আমরা অনেক কিছু শিখলাম। তো আসলে একটু প্র্যাকটিক্যাল দিক থেকে নিয়ে যে এগুলো আমরা প্রয়োগ করবো কোথায়। এই অঙ্কটা দেখো, বেরিলিয়াম আয়নের তৃতীয় শক্তি স্তরে ব্যাসার্ধ নির্ণয় করো এবং পরিধি নির্ণয় করো। খুবই ইজি অঙ্ক এখানে, কারণ দেখো বেরিলিয়াম 3+ আয়ন। সো বেরিলিয়াম 3+, দেখো বেরিলিয়াম 3+ আয়ন যেটা বলছে এখানে তোমার ইলেকট্রন কত কয়টা বলো তো, এখানে ইলেকট্রন কিন্তু তোমার জাস্ট একটাই আছে। ওকে, আর প্রোটনের সংখ্যা কয়টা দেখো তো, প্রোটন কিন্তু হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তাহলে 4টা প্রোটন আছে কিন্তু এখানে। এই জিনিসটা এখান থেকে খুবই খুবই ইম্পর্টেন্ট ভাবে বের করতে হবে। অ্যান্ড তোমাকে বলছে দেখো তৃতীয় শক্তি স্তর, তোমাকে যখন তৃতীয় শক্তি স্তর বললো তখন তুমি কিন্তু এখানে বলতে পারো যে n = আমার কিন্তু 3, n = 3। এখন তুমি n জানো, z জানো, ব্যাসার্ধ নির্ণয় করার কোনো ব্যাপার, জাস্ট করবা কি তুমি এখান থেকে দেখো v3 ভেলোসিটি মানে 3 নম্বর শক্তি স্তর ইলেকট্রন, তুমি কি করবা দেখো 2π z² এখানে মান বসাই দেবা, সব বসাই দেবা, তোমার মান চলে আসবে। অ্যান্ড দেন তুমি কি করবা, ব্যাসার্ধ না সরি পরিধি, পরিধি নির্ণয় করার ক্ষেত্রে তুমি কি করবা, পরিধিটা বের করা আরো ইজি। পরিধি বের করার জন্য আমরা কি করব, পরিধি = আমাদের কি আছে স্যার, পরিধি = আমাদের 2π আর তৃতীয় শক্তি স্তর আছে, সো r3 হবে। সো r3 যদি হয় তাহলে সূত্রটা কি আসবে, 2π আর কি আমাদের, আর হচ্ছে আমাদের n²h²/4π² mz e²। এই যে তুমি দেখো প্রত্যেকটা সূত্রে তোমার কি 8 জানা, মানে প্রত্যেকটা মান জানা আছে তোমার, nz এর মান তুমি এখান থেকে পেয়ে গেলা, ইজিলি বসাই দেবো, তোমার মান চলে আসবে। সো আমরা নিজেরা একটু বাসায় এটা প্র্যাকটিস করে নেবো যাতে মান মিলে কিনা। এটা তোমাদের জন্য আমার একটা হোমওয়ার্ক মতো থাকবে যে দেখো ভাইয়া তোমাদের মানগুলো মিলতেছি না, মানে তোমরা সিজিএসএ এসআইতে মান বের করাটা বুঝতে পারতেছো কিনা। সো সবাই এই ভিডিওর কমেন্ট বক্সে চাইলে এগুলোর অ্যান্সারটা দিয়ে দিতে পারো যে ভাইয়া আমি সিজিএসএ বের করছি, আমার মানটা এরকম আসে, সিজিএসএ বের করার পর আমি সেটাকে এসআইতে নিয়ে গেছি, আমার মান এরকম আসছে। সো এই মানটা তোমরা বের করে আমাকে জানিয়ে দিও। পরেরটা দেখি, দেখো হাইড্রোজেন পরমাণুর এম শেলে, আচ্ছা এম শেল বলছে, তো আমাদের প্রথম যে শক্তি সম্পর্কিত মতবাদ, সেখানে এম শেল বলতে কি বলে, KLM, তাহলে n = কি দেখো, n = কিন্তু 3। আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো, কি বের করতে বলছে দেখো, তোমাকে বের করতে বলছে গতিবেগ। সো উই ক্যান সে আমাদের ভেলোসিটি নির্ণয় করতে হবে, তৃতীয় শক্তি স্তরের ভেলোসিটি মানে v3 বের করতে হবে। এখন বলা হয়েছে নিউক্লিয়াস থেকে এম শেলের দূরত্ব দেয়া আছে, মানে তোমাকে এখানে আসলে ডেটাটা কি দেয়া আছে বলতো, নিউক্লিয়াস থেকে এম শেলের দূরত্ব মানে আর দেয়া আছে। এখন দেখো তোমার যদি আর দেয়া থাকে, আর দেয়া থাকলে ভি বের করা কিন্তু খুবই ইজি, আর দেয়া আছে, এন দেয়া আছে, সবকিছু দেয়া আছে। এখন দেখো তুমি চাইলে বের করতে পারো, তুমি চাইলে ওই যে v = 2π z² সেভাবে বের করতে পারবা। বাট আমার কাছে একটা ইজি মেথড মনে হয় কি, আমরা অত ঝামেলা না করে আমরা ডিরেক্ট এইটা থেকে চলে যাই। সেটা হচ্ছে আমাদের যে সেকেন্ড মতবাদটা, আমরা জানি mvr = nh/2π, এখান থেকে বের করা আই গেস একটু বেশি ইজি হয়। তো এখান থেকে যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের v কত আসে, v = দেখো nh/2π mr, তোমাকে অলরেডি আর দেয়াই আছে। সো কেন অত পেঁচাবো, আমরা ডিরেক্টলি এখান থেকে মান বের করতে পারি। আচ্ছা একটু মানটা বের করি। আর এখানে আরেকটা কথা তোমাদের জন্য, সেটা হচ্ছে এখানে আরটা কিন্তু ন্যানোমিটারে দেয়া, এই জায়গাটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করি যে এখানে মানটা কিন্তু ন্যানোমিটারে দেয়া। সো আমার অবশ্যই মানটাকে তুমি যদি এখানে ইউজ করো, অবশ্যই তোমার সিজিএস বা এসআই এটা ব্যালেন্স করে নিতে হবে। ওকে, এখানে আমাদের এটা ব্যালেন্স করে নিতে হবে। সো এখানে আমরা আর এর মান বসাবো, আমরা ভি এর মান পেয়ে যাবো এখানে। অ্যান্ড এরপর আমাদের যে কোশ্চেনটা বলছে, সেটা নিয়ে একটু বলি। এরপরে বলছে কি দেখো, প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা নির্ণয় করো। আবর্তন সংখ্যা কিভাবে নির্ণয় করবে সেটা তোমাদেরকে আমি বলে দিই, যে আবর্তন সংখ্যা = আমাদের ভেলোসিটি / 2πr। ভেলোসিটিকে 2πr দ্বারা ভাগ দিবা, তাহলে তোমার আবর্তন সংখ্যা বের হয়ে যাবে। ওকে, সো তুমি যখন আর জানো, সবকিছু জানো, বের করে ফেলবা মানটা।
সো এই মানগুলো বের করো, আমরা চাইলে আমাদের অঙ্কে জানিয়ে দিতে পারো যে কত তোমাদের মান আসলো এখানে। ওকে ওকে, সো আই গেস এই জিনিসটা আমরা ক্লিয়ার হয়েছি। আচ্ছা এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা খুবই ইন্টারেস্টিং অঙ্ক। সো এটা আমি তোমাদের সাথে সলভ করবো একসাথে মিলে। ফার্স্ট কি বলছে দেখো, হিলিয়াম প্লাস আয়ন। সো হিলিয়াম প্লাস, ফার্স্ট অফ অল এই কথাটা দেখো, হিলিয়াম প্লাস যখন বলছে, সো উই ক্যান সে এই আয়নটার জন্য আমাদের জেড এর মানটা কত, হাইড্রোজেন হিলিয়াম, হিলিয়ামের জন্য জেড এর মান হচ্ছে 2, অ্যান্ড এখানে এটা জানি n তম শক্তি স্তরে অবস্থান করে। সো n তম শক্তি স্তরে ইলেকট্রনটা অবস্থান করে KLMN, তাহলে এখানে আমাদের n এর মানটা হচ্ছে 4। ওকে, n এর মানটা কিন্তু 4। তোমাকে বলছে ইলেকট্রনের শক্তি জুল পার অ্যাটম, কিলোজুল পার অ্যাটম, কিলোজুল পার মোল, ইলেকট্রন ভোল্ট পার মোল, ইলেকট্রন মানে আর্ক পার অ্যাটম, আর্ক পার মোল, অনেকগুলো এককে নির্ণয় করতে বলছে। সো আসো আমরা আমাদের ফার্স্ট অঙ্কটা একটু শুরু করি আস্তে আস্তে। আমরা আমাদের ফার্স্ট অঙ্কটা একটু শুরু করি। সো ফার্স্ট অঙ্কটা করার জন্য আমরা একটা ইজি হেল্প নিতে পারি, সেটা হচ্ছে আমাদের এতক্ষণ আমরা যে সূত্রগুলো বানিয়ে রাখছিলাম সেটার হেল্প নিতে পারি আমরা। কিন্তু বলছে এনার্জি নির্ণয় করতে, চলো একটু এনার্জি নির্ণয় করার সূত্রটায় যাই। এনার্জি নির্ণয় করার সূত্রটার দিকে একটু তাকাও। এনার্জি নির্ণয় করার সূত্রটা কিন্তু তোমার একটা কানেকশন আছে যে EN ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ই 1, যেটার মান -2.18 ইন্টু 10 ইনভার্স 10 আর্ক। ওকে, সো দেখো 2.18 ইন্টু 10 ইনভার্স 11 আর্ক। সো এটা যদি আমরা একটু আনি, আগে আমরা ওই মানটাকে লিখে ফেলি, -2.18 ইন্টু 10 ইনভার্স 11, এটা হচ্ছে আর্গ। ওকে, সো এখন আমি যদি তোমাকে একটু বলি, এই যে সূত্রটা এটা কিন্তু আমরা অলরেডি জানি। তুমি যদি একটা মান জানো, সো শুধু শুধু পেঁচাবো কেন? এখানে এটা কিন্তু দেখো, এটা কিন্তু আমাদের আর্গ পার অ্যাটম, এটা হচ্ছে আমাদের আর্গ পার অ্যাটম। সো আর্গ পার অ্যাটমে আমরা মানটা বের করি এটা। সেখান থেকে দেখো এখানে যদি আমরা মানটা বসাই, -2.18 ইন্টু 10 ইনভার্স 11 জেড স্কোয়ার, জেডের মান কত দেখো, জেডের মান হচ্ছে 2, সো 2 স্কোয়ারে কত হতে হয় 4। সো এখানে 4 আর এখানে এন এর মানও 4, তাহলে 4 স্কোয়ার মানে হচ্ছে 16। সো এখানে দেখো, এখানে আমরা আর্ক পার অ্যাটমে একটা মান, আর্ক পার অ্যাটমের মানটা কত সেটা আমি বের করে ফেলে আসো তোমাদের সাথে। 2.18 ইন্টু 10 ইনভার্স 11 ইন্টু আমাদের 4/16 মানটা আসে এটা। আচ্ছা এটাকে আমরা এই মানটাকে লিখি একটু, 5.45 ইন্টু 10 ইনভার্স 12 আর্ক পার অ্যাটম। ওকে, এত আসলো আর্ক পার অ্যাটমে। আর্ক থেকে জুলে যাওয়ার জন্য কী করতে হয়, 10 ইনভার্স 7 দ্বারা ভাগ করতে হয়। সো এই অ্যান্সারটাকে আমরা 10⁻7 দ্বারা ভাগ করে দিই, তাহলে কত আসে আমাদের? কারণ দেখো 10⁻7 আর্ক মানে হচ্ছে 1 জুল, সো 10⁻7 দ্বারা ভাগ করলে এখানে তুমি জুল পেয়ে যাবা। সো জুলে আমাদের মানটা কত আসবে দেখো, এই মানটা আমাদের জুলে কত আসে, তাহলে এখান থেকে আমি দেখাই, তাহলে এখানে আসে -5.45 ইন্টু 10 ইনভার্স 19 জুল পার অ্যাটম। জুল পার অ্যাটমে বের করতে পারলাম আমরা। জুল পার অ্যাটম থেকে কিলোজুল পার অ্যাটমে যাওয়াটা কি খুবই টাফ? অবশ্যই না ভাইয়া। জাস্ট এটাকে কী করবা, এটাকে আমরা 10⁻1 জুলে কী হয় দেখো, জাস্ট তোমার কি এটাকে 10⁻3 দ্বারা ভাগ দেবা। 10⁻3 দ্বারা ভাগ দিলে কী আসে ভাইয়া, 4.54 ইন্টু 10 ইনভার্স 22 কিলোজুল পার মোল। এটা কিন্তু মানে সরি, কিলোজুল পার মোল কেন লিখলাম, কিলোজুল পার অ্যাটম, এটা তো একটা অ্যাটমের জন্য। ওকে ওকে, এখন এখানে একটু ট্রাই করো, আমরা কিন্তু 3টা বের করে ফেলছি অলরেডি। আর্ক পার অ্যাটম, আমাদের জুল পার অ্যাটম, কিলোজুল পার অ্যাটম, 3টা বের করে ফেলছি। কোন 3টা? এই যেটা জুল পার অ্যাটম বের করা ডান, কিলোজুল পার অ্যাটম বের করা ডান, আর্ক পার অ্যাটম বের করা ডান। এখন তুমি দেখো এখান থেকে সামনের দিকে যাবা কীভাবে, সামনের দিকে এখান থেকে আমরা কীভাবে যেতে পারি, সেটা হচ্ছে এখানে তুমি যখন এই মানটা বের করলা, এখান থেকে, সো এই লাইনটা দ্বারা তুমি কি বলতে পারো দেখো তো, একটা অ্যাটম মানে একটা পরমাণুর শক্তি কি এইটা না? সো একটা পরমাণুর শক্তি যদি এটা হয়, তাহলে তুমি বলো 1 মোলের জন্য আমাদের মানটা কি হবে, তুমি একটু চিন্তা করো। 1 মোলের জন্য আমাদের এনার্জিটা কত হবে? তাহলে আমাদের এনার্জিটা হবে কিন্তু এই মানটার সাথে আমাদের 1 মোলে কয়টা পরমাণু, 6.023 × 10⁻23 অ্যাটমস, ওটাকে গুণ করতে হবে। সো অ্যান্সারটাকে আমরা যদি 6.023 × 10⁻23 এটার সাথে গুণ করি, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। সো উই ক্যান সে 5.45 ইন্টু
কত 10^22। এটাকে আমরা যদি 6.023 ইন্টু 10^23 এটা দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের মানটা চলে আসে। সেটা কি দেখো, আচ্ছা কিলোজুল পার অ্যাটম। এখন আরেকটা ঝামেলা, সেটা হচ্ছে কিলোজুল পার অ্যাটমের সাথে গুণ করা দরকার নেই, জুল পার অ্যাটমের সাথে গুণ করি তাহলে অ্যান্সারটা অ্যাকুরেট হবে। সো আমরা এখানে একটু কারেকশন করি, সেটা হচ্ছে এটা আমরা কিলোজুল পার অ্যাটমের জন্য না করে জুল পার অ্যাটমের জন্য করব। সো আমাদের জুল পার অ্যাটমে কত আসে -19 আসে, তাহলে এখানে কি আসবে আমাদের জুল পার মোল আসবে। ওকে, সো আমাদের এখানে জুল পার মোল আসবে। আচ্ছা কিলোজুল পার মোলেও চাইলে বের করলে কোনো সমস্যা হতো না, ওটাও সেম হয়ে যেত। সো মানে দেখো একটু মানটা লিখি এখানে, তো 5.45 ইন্টু 10^19 এর সাথে আমরা এটা গুণ করলাম, তাহলে কত আসে আমাদের মানটা আসে একটু দেখি 3.283 ইন্টু 10^5 এটা আসে আমাদের জুল পার মোল। অ্যান্ড এখান থেকে যদি আমরা কিলোজুল পার মোলে যেতে চাই তাহলে কত আসবে, কিলোজুল পার মোলে যেতে চাইলে আমাদের আসবে 328.3 কিলোজুল পার মোল। সো আমরা কিন্তু অনেকগুলো এককে মানটা বের করলাম। অ্যান্ড এল শক্তি স্তরে ধাপান্তরিত হলে কি পরিমাণ শক্তি নির্গত হবে এটা তোমরা নিজেরাই বারবার বের করতে আসো, একটু হিন্টস দিয়ে দিই। তোমরা দেখো এল শক্তি স্তর এনার্জিটা বের করবা। দেখো এল মানে কি, এল মানে হচ্ছে এন এর মান কত, এন এর মান 2। সো তুমি করবা কি এখানে, দেখো এখানে তুমি E2 বের করবা, দেন তুমি এখানে E4 বের করবা, কারণ E4 এ আছে, E2 আর E4 এর মধ্যে ডেল ইটা বের করবে, এদের মধ্যে তুমি জাস্ট ডেল ইটা বের করবা, তাহলে তোমার এখানে অ্যান্সার চলে আসবে। এটা খুবই ইজি। অ্যান্ড এটা তোমাদেরকে আমি আমাদের বর্ণালীর ক্লাসে এটার আরও ডিসক্রাইব দেখাবো। বর্ণালীর ক্লাসে আমরা এই সমস্যাটা নিয়ে এই সমস্যাটাই আলোচনা করব, সাথে এই সমস্যাটাকে কয়ভাবে সলভ করা যায় সেটা আমরা ওখানে দেখবো আরও। আচ্ছা, সো এই সমীকরণটা দেখো একটু, এখানে যেটা বলছে কোনো পরমাণুর এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য তার প্রথম কক্ষপথের পরিধির কত গুণ হবে। তোমাকে এখন কানেকশনটা কার সাথে জানতে হবে, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে। তো তরঙ্গ দৈর্ঘ্যের ক্লাস আমরা এখনো করি নাই, বাট সমস্যাটা দেখে রাখলাম। সো এটার জন্য আমাদের যেটা লাগবে মনে রাখবা, এটার জন্য আমাদের ডি ব্রোগলির তরঙ্গ সমীকরণ লাগে। সো ডি ব্রোগলির তরঙ্গ সমীকরণটা আমরা আমাদের নেক্সট লেকচারে আলোচনা করব। সো ডি ব্রোগলির সমীকরণ আমরা যেটা জানি, দেখো ডি ব্রোগলির সমীকরণটা খুবই ইজি, সেটা হচ্ছে ল্যামডা = H/mv। এটা হচ্ছে ডি ব্রোগলির তরঙ্গ সমীকরণ বলা হয়। এখান থেকে আমরা ল্যামডার সাথে অন্যান্য যে কোনো জিনিসের কানেকশন টানতে পারি। তো পরিধির কানেকশনটা আমরা এখান থেকে ভি এর জায়গায় RNA 2πRNA কানেকশনটা রেডি করতে পারবো, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এরপরে দেখো, আচ্ছা এমসিকিউ বলছে হিলিয়াম পরমাণুর প্রথম এবং দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনের পার্থক্য। সো পার্থক্য বলছে, সো পার্থক্য বলে আমরা কি করতে পারি, দেখো যে E = কি জানি আমরা, দেখো হিলিয়াম পরমাণু প্রথম এবং দ্বিতীয় বলছে। সো প্রথম এবং দ্বিতীয় খুবই ইজিভাবে বের করা যায়, কিন্তু সেটা কিভাবে, দেখো এই যে আমরা এখানে একটা কাজ করছিলাম, দেখো এই যে আচ্ছা একটু আগের অঙ্কটায় যে En = কি -2.1 × 10^11 Z² / n² দিছিলাম না, এই মানটাকেই আমরা ডিরেক্টলি করতে পারি যে E = কি জানি আমরা -2.18 ইন্টু আমাদের 10^11 ইন্টু Z² / n², এই কানেকশনটা আমরা জানি। এখন দেখো ইলেকট্রন ভোল্টে বলছে, ইলেকট্রন ভোল্টের কাহিনীটাকে দেখো, তোমাকে এটা কততে, এটা দেখো আর্গে বের করা, তোমার 1 জুলে 1.6 × 10^19 ইলেকট্রন ভোল্ট, এটা তোমার জানা লাগবে। সো ইলেকট্রন ভোল্টের কানেকশনটা আমরা এখান থেকে বের করে ফেলবো। সো আসো আমরা এই অঙ্কটা করার ট্রাই করি একটু। সো এই অঙ্কটা আমরা একটু করার ট্রাই করি। সো আমরা কিন্তু অলরেডি এটা জানি যে আমাদের ই এর মানটা হচ্ছে এটা এনতম শক্তি স্তরে আমাদের যে ই এর কানেকশনটা। সো ফার্স্ট অফ অল আমরা কি করব, এটা হচ্ছে আর্ক সেকেন্ডে। সো হিলিয়ামের জন্য দেখো আমরা বলতে পারি হিলিয়াম এর তাহলে প্রথম এবং দ্বিতীয় শক্তি স্তর। সো একটা হচ্ছে E1 এর মানটা কত আসে আর E2 এর মানটা কত আসে সেটা আমরা বের করব। সো হিলিয়ামের জন্য দেখো তো, হিলিয়ামের জন্য Z এর মান কত হবে, হাইড্রোজেন হিলিয়াম 2, তাহলে Z এর মান কিন্তু 2 হবে। সো উই ক্যান সে আমাদের হিলিয়ামের জন্য -2.18 ইন্টু 10^11 ইন্টু আমাদের ই এর মান হচ্ছে 2, তাহলে 4 প্রথম শক্তি স্তর, প্রথমে শক্তি স্তর 1। সো এটা আসে আমাদের কত, দেখো 8.72 ইন্টু 10^11, এটা হচ্ছে আর্ক পার অ্যাটম। আর এরপরটা কি আছে, দেখো এরপরটা আসে জাস্ট এখানে 2 এর জায়গায় এখানে 4, তো এখানে আসে আমাদের 2.18 ইন্টু 10^11 আর্ক পার অ্যাটম এটা। সো আমরা যদি ডেল ই বের করি তাহলে আমাদের মানটা কত আসে, দেখো তাহলে মানটা আসে
এটা থেকে বিয়োগ করব -2.18 ইন্টু 10^11। সো দেখো এইটা করার সময় কিন্তু মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো আমরা কিন্তু অনেকে ভুল করি। সো এই জায়গাগুলো ভুল করা যাবে না, কারণ মাইনাস মাইনাস প্লাস এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। সো এখানে আসে কত 6.54 ইন্টু 10^11। এটা আর্গে আসছে, আর্গ থেকে আমরা জুলে যাই, চলো এটা আর্গে আসছে। সো অ্যান্সার ডিভাইড বাই 10^7, 7 দ্বারা ভাগ করলে আমাদের কি জুল চলে আসবে। সো জুল কত আসলো 6.54 ইন্টু 10^18 জুল। এখন এটাকে আমরা যদি 1.6 ইন্টু 10^19 এটা দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত আসে, আমাদের আসে 40.8। সো আমরা বের করে ফেলছি 40.8 ইলেকট্রন ভোল্ট। জাস্ট কীভাবে বের করলাম আমি লিখে দিই যে 1 জুল ইজ ইকুয়াল টু 1.6 ইন্টু 10^19 ইলেকট্রন ভোল্ট। ওকে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, কত ইলেকট্রন ভোল্ট। সো তুমি চাইলে ফিজিক্সে যখন পড়বো তখন বের করা শিখে যাবা যে জুলের সাথে কানেকশনটা কীভাবে। তো আমাদের আপাতত অ্যান্সার কত আসলে, অ্যান্সার আসলে আমাদের সি। বুঝতে পারছি, খুবই ইজি অঙ্ক, জাস্ট তোমাকে একটু জিনিসটা বুঝতে হবে যে এই ট্রান্সফরমেশনগুলো এক একক থেকে অন্য এককে ট্রান্সফর্ম করাটা জানা থাকতে হবে। আচ্ছা, এটা দেখো ইলেকট্রনের সোডিয়াম পরমাণুর 11তম ইলেকট্রনের গতিবেগ। এখন দেখো 11তম ইলেকট্রনটা কোথায় থাকে, তুমি একটু চিন্তা করো, সোডিয়াম 11তম ইলেকট্রনটা, তোমাকে যদি আমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে দেখাই। সো সোডিয়ামের ক্ষেত্রে আমরা বলি এরকম যে 2, 8, 1। সো 11 নম্বর ইলেকট্রনটা কোথায় আছে দেখো, 11 নম্বর ইলেকট্রন আছে তৃতীয় শক্তি স্তরে। তৃতীয় শক্তি স্তরের জন্য গতিবেগ, তৃতীয় শক্তি স্তরের গতিবেগ কত হবে, সো V3 হবে আমার 2πZe²/NH। মান বসাবা তোমার চলে আসবে, আর তোমাকে অলরেডি সেন্টিমিটার পার সেকেন্ডে বের করতে বলছে, তো মানটা কত আসবে আমাদের 2π × Z। যেহেতু সোডিয়াম বলছে, সোডিয়াম পরমাণুর জন্য দেখো জেডের মান কত হবে, এখানে কিন্তু আমাদের জেডের মান হবে আমাদের 11, কারণ সোডিয়াম পরমাণুতে কিন্তু 11টা ইলেকট্রন আছে অলরেডি, বা প্রোটন আছে ওখানে। সো 2πZe²। সো ই এর মান কত 4.8 ইন্টু 10^9। আমি ডিরেক্টলি মানটা বসিয়ে দিলাম এখানে। NH, সো N হচ্ছে 3 আর H হচ্ছে 6.626 ইন্টু 10^27। সো আমাদের মান চলে আসছে, মান কত আসছে দেখো, আমাদের মান আসছে 801 এটা। সো আমাদের মান আসে এটা যে 801.95 × 10^6। খুবই ইজি, জাস্ট এখানে মানগুলো বসাবা, অ্যান্সার চলে আসবে তোমার কাছে। তো আমাদের আজকের লেকচারটা এই পর্যন্তই। আমরা আজকের লেকচারে কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে আলোচনা করছি, যে বোর পরমাণু মডেল ব্যবহার করে কিভাবে একটা পরমাণুর একটা নির্দিষ্ট শক্তি স্তরে বা এনতম শক্তি স্তরে ব্যাসার্ধ, বেগ, শক্তি নির্ণয় করতে হবে। আমরা সিজিএস এসআই 2 এককেই দেখছি, এবং আমার সাজেশন থাকবে তোমাদের জন্য যে তোমরা অলওয়েজ ট্রাই করবা সিজিএস এর সূত্রগুলোকে অ্যাপ্লাই করার, কারণ এপসাইলন নট নিয়ে ডিল করাটা একটু টাফ। তুমি করবা কি সিজিএস এর মানটা বের করবা, একদম লাস্টে গিয়ে তোমার কি সিজিএস এর মান আসবে। সে ফর এক্সাম্পল তুমি ভেলোসিটি বের করলো, তোমার কি আসবে সেন্টিমিটার পার সেকেন্ড, তুমি 100 দ্বারা ভাগ করে সেটাকে মিটার পার সেকেন্ড ইজিলি করতে পারো। তোমার এনার্জি বের করলা, আর্ক পার অ্যাটম আসলো, তুমি সেটাই করবা কি 10⁻⁷ দ্বারা ভাগ করে জুল পার সেকেন্ডে ইজি চলে যেতে পারবা। সো সাজেশন থাকবে এটাই, সিজিএস এর সূত্রগুলো আমরা শেখার ট্রাই করবো। বাট কারো যদি দরকার হয় যে ভাই আমি এসআই এককের সূত্রগুলো শিখতে থাকতে চাই, শিখে রাখতে পারো, কোনো সমস্যা নেই। এমসিকিউতে মাঝে মাঝে কাজে আসে যে নিচের কোনটি আমাদের ভেলোসিটি নির্ণয়ের সূত্র, তখন মাঝে মাঝে এসআই এককের সূত্রগুলো দিয়ে দেয়। সো মনে রাখাটা একটু বেটার। সো আমাদের আজকের লেকচারটা এই পর্যন্তই। নেক্সট লেকচারে আমরা ট্রাই করবো ডি ব্রোগলির সমীকরণ, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, তারপর আমাদের যে সোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ, মানে ডিফারেন্ট সায়েন্টিস্টদের ডিফারেন্ট সমীকরণগুলোকে নিয়ে আলোচনা করার। তো আল্লাহ হাফেজ সবাইকে, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে।